হ্যালো এসএসসি 2026 ব্যাচ। আজকে মূলত আমি তোমাদের উচ্চতর গণিতের গ বিভাগ নিয়ে আলোচনা করব। তো আমরা প্রত্যেকে জানি যে গ বিভাগে মূলত আমাদের দুইটি চ্যাপ্টার, সেটা হচ্ছে দেখো যে ত্রিকোণমিতি ও সম্ভাবনা, অর্থাৎ তোমাদের যে শর্ট সিলেবাস এখানে মাত্র দুইটি চ্যাপ্টার। আর আমরা জানি কিন্তু যে গ বিভাগ থেকে আমাদের দুইটা সৃজনশীল প্রশ্ন থাকে। তো তুমি যদি চাও তাহলে দুইটা সৃজনশীল প্রশ্নই তুমি এখান থেকে কিন্তু উত্তর দিতে পারবা। সো দেখো যে এখান থেকে আমি বলে দিয়েছি এক ক্লাসে দুইটি সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবা। অর্থাৎ আজকের ক্লাসে আমি তোমাদের যে প্রশ্নগুলো সলভ করব, তোমরা যদি শুধুমাত্র এই প্রশ্নগুলো সলভ করে যাও, এই টাইপের বাইরে একটাও প্রশ্ন আসবে না, সবগুলোই প্রশ্ন, অর্থাৎ গ বিভাগের দুইটা প্রশ্নই কিন্তু তুমি কমন পেয়ে যাবা। সো চলো আমরা প্রশ্নগুলো সলভ করে ফেলি। সো প্রথমে দেখো যে আমাদের হচ্ছে জ্যামিতিক উপায়ে প্রমাণ করো যে, এখানে তিনটা প্রশ্ন দেয়া আছে। অর্থাৎ আমরা গ বিভাগের প্রথমে ত্রিকোণমিতিটা নিয়ে আলোচনা করতেছি। দেখো যে এখানে তিনটা সূত্র আমাদের প্রতিপাদন করতে হবে, এটা জ্যামিতিক উপায়ে। যে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল 1, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1, সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইকুয়াল 1। এই তিনটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, জ্যামিতিক উপায়ে প্রমাণ করতে হবে। তাহলে চলো আমরা জ্যামিতিক উপায়ে এটা প্রমাণ করে ফেলি। সো জ্যামিতিক উপায়ে প্রমাণ করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাদেরকে একটা সমকোণী ত্রিভুজ নিতে হবে। কি নিতে হবে? একটা সমকোণী ত্রিভুজ নিতে হবে। সো দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ নিলাম, এইটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ। এখানে এই কোণটা হচ্ছে থেটা, একটা সূক্ষ্ম কোণ আমরা ধরে নিলাম, কারণ এখানে থেটা আছে কোণের মান। কি বুঝতেছো ব্যাপার? এখন দেখো এই সমকোণী ত্রিভুজের এবিসি একটা ত্রিভুজ, যার বিকোণ হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। এখন এখানে আমরা যে বিষয়টা বলতে পারি, দেখো যে এই সমকোণী ত্রিভুজ থেকেই কিন্তু আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষটা প্রমাণ করব। এখানে তুমি একটা জিনিস লক্ষ্য রাখো যে আমরা যদি বলি লেফট হ্যান্ড সাইড, দেখো যে সাইন স্কোয়ার থেটা যোগ কজ স্কোয়ার থেটা, এইটা প্রথমে প্রমাণ করছি। এখন বলো, আমরা কিন্তু জানি যে সাইন মানে কি, যদি সমকোণী ত্রিভুজে বাহুর সাথে তুমি সম্পর্ক নাও, তাহলে সাইন মানে আমরা জানি যে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ তার সাথে স্কোয়ার, যোগ কজ হচ্ছে কি বলতো, কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ তার সাথে স্কোয়ার, এটা আমরা জানি, তাই না? এখন একটা জিনিস লক্ষ্য রাখো তো, এখান থেকে দেখো তো এই সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছে কি এবি, এবার বলো অতিভুজ কি এসি, তার সাথে স্কোয়ার, যোগ এবার দেখো ভূমি, ভূমি কি বিসি ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ কি বলতো এসি, তার সাথে স্কোয়ার। কি বুঝতেছো ব্যাপার? এখন তুমি কি করবা, এখন খেয়াল করো, আমরা যদি এখন এখান থেকে এসি স্কোয়ারটা আমরা যদি লসাগু নিই, দেখো তো এ স্কোয়ার এটার সাথেও হবে, এটার সাথে হবে, এটার সাথে হবে, এটার সাথে হবে না? তাহলে এসি স্কোয়ার যদি তুমি লসাগু নাও, তাহলে তুমি এখানে কি পাবা? এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, এটা তুমি পাচ্ছ। কি বুঝতেছ? এখন একটা জিনিস লক্ষ্য রাখো, এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, এটার পরিবর্তে আমরা কি বলতে পারি দেখো তো, এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, এটার পরিবর্তে কি আমরা বলতে পারি না এসি স্কোয়ার? কেন বলতে পারি? কারণ এটা পিথাগোরাসের সূত্র ফলো করবে, যেহেতু একটা সমকোণী ত্রিভুজ। দেখো তো আমরা কি বলতে পারি না যে পিথাগোরাসের সূত্রটা কি ছিল, যে ত্রিভুজ এবিসি এ লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি অতিভুজ স্কোয়ার। এটা আমরা কিন্তু পিথাগোরাসের সূত্র হতে আমরা বলতে পারি, বলতে পারি না বলো তো, যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়াল হচ্ছে অতিভুজ স্কোয়ার। এখান থেকেই আমরা এই মানটা কিন্তু বসাই দিলাম। কি ক্লিয়ার তো তোমরা? এবার দেখো এখানে কি আছে, এসি স্কোয়ার, এটা বসাই দিলাম। তাহলে দেখো এই দুইটা কি একই রকম না? একই রকম যদি হয় তাহলে এদের মান কত? 1। কি বুঝতেছো? তাহলে এটাই দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা কিন্তু আমাদের 1 নাম্বার প্রমাণ কিন্তু হয়ে গেল, যে জ্যামিতিক উপায়ে যদি আমাদের প্রমাণ করতে বলে, এটা আমাদের প্রমাণ কমপ্লিট। কি কনসেপ্ট ক্লিয়ার? এবার এই যে বাকি দুইটা, এই দুইটার মধ্যে যে কোনো একটা আমি তোমাদের সলভ করে দেব, আর একটা তোমরা নিজেরাই সলভ করে নিবা। সো দেখো আমি যদি বলি 3 নাম্বারটা যদি আমি সলভ করি,
মনে করো আমরা 3 নাম্বারটা সলভ করতে চাই। 3 নম্বরে কি আছে দেখো, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, এটা থেকে 1 আমরা প্রমাণ করব। তাহলে এখানে দেখো sec থিটা, এটা আমরা জানি কি অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি তার সাথে স্কোয়ার মাইনাস tan, tan কি বলতো, tan হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি তার সাথে স্কোয়ার, এটা আমরা জানি তাই না। এবার দেখো অতিভুজ স্কোয়ার, তাহলে অতিভুজ কি এসি স্কোয়ার মাইনাস ভূমি, ভূমি কি বিসি স্কোয়ার, এটা আমরা পেলাম মাইনাস লম্ব, লম্ব কি বলতো এবি স্কোয়ার ডিভাইডেড বাই ভূমি মানে বিসি স্কোয়ার, এটা আমরা বলতে পারি তাই না। এখন দেখো এই জায়গায় যদি আমি লসাগু নিই, এখান থেকে দেখো তো আমি যদি লসাগু নিই বিসি স্কোয়ার, তাহলে কি বলা যায়, বিসি স্কোয়ার লসাগু নিলে লবগুলো থেকে যাচ্ছে না, তাহলে এখান থেকে কি বলা যায় না যে এটা হচ্ছে এসি স্কোয়ার মাইনাস এটা হচ্ছে কি এবি স্কোয়ার। এখন একটা জিনিস দেখো, এটার পরিবর্তে তোমাকে মান বসাইতে হবে। এখন কিভাবে মান বসাবে দেখো তো, এটা আমরা কি পিথাগোরাসের সূত্র পেয়েছিলাম না, তো আমরা যদি এখন এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, তাহলে আমরা যদি এখান থেকে বলতে পারি দেখো তো বিসি স্কোয়ারকে রেখে দিলাম, এবিটাকে যদি এদিকে পার করি তাহলে কি এটা বলা যায় না যে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, কি বলা যায় বলো তো। পিথাগোরাসের সূত্র আমরা জানি যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। আমাদের যেহেতু এখান থেকে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার এর মান বের করতে হবে, তাহলে এইটাকে আমরা ডান দিকে পার করে দিলাম, তাহলে এখানে মাইনাস হয়ে গেল আর এখানে বিসিটা থাকলো, তাহলে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার এর মান কি পেলাম বলো তো, বিসি স্কোয়ার পেয়ে গেলাম না। তাহলে আমরা কি এখানে বলতে পারি না যে বিসি স্কোয়ার ডিভাইডেড বাই বিসি স্কোয়ার। এখন তোমরাই বলো এটার মান কত, 1, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, জ্যামিতিক উপায় আমাদের প্রমাণ। তাহলে দেখো আমি 3 নাম্বারটা করে দিলাম, আর এইটা তোমাদের হোমওয়ার্ক, অর্থাৎ এইটা তোমরা নিজেরাই কিন্তু সলভ করে নিবা। কি তোমরা কি বুঝতে পেরেছো, কনসেপ্ট ক্লিয়ার তো তাই না। ওকে, এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নতে। দেখো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যদি কোসেকে ইকুয়াল এ বাই বি হয়, যেখানে এ দেখো বি এর চাইতে বড় আর এই দুইটাই আবার 0 চাইতে বড়, তবে প্রমাণ করো যে tan a ইকুয়াল প্লাস মাইনাস বি বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা প্রশ্ন। ওকে, তাহলে আমরা এখন প্রমাণ করার জন্য আমাদের যেটা দেয়া ছিল এটা থেকে আমরা প্রমাণ করব। দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, যে কোসেক এ ইকুয়াল হচ্ছে এ বাই বি, আমরা এটাকে বর্গ করে দিই, কারণ এখানে দেখো যেহেতু এ স্কোয়ার বি স্কোয়ার আছে আমরা বর্গ করে দিই। তাহলে আমরা যদি বর্গ করে দিই উভয় পক্ষকে, তাহলে কোসেক স্কোয়ার এ ইকুয়াল এ স্কোয়ার বাই বি স্কোয়ার, আমরা এখানে কি করলাম উভয় পক্ষকে বর্গ করে, ওকে উভয় পক্ষকে বর্গ করে দিলাম। এখন কোসেক স্কোয়ার আমরা এটা যদি সূত্র বসাই, আমরা কিন্তু জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এর মান কত, 1 ছিল না। তাহলে কোসেক স্কোয়ার থিটা এটাকে কি আমরা বলতে পারি না 1 প্লাস কট স্কোয়ার থিটা বা এখানে এ, আমরা কিন্তু বলতে পারি। কোসেক স্কোয়ারের পরিবর্তে সূত্র বসা দিলাম 1 প্লাস কট স্কোয়ার, আর এখানে ডান দিকে যা ছিল এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা কিন্তু থেকে গেল। কি কনসেপ্ট ক্লিয়ার। এবার দেখো আমরা কটকে এখানে রেখে দেব, বাম দিকে যদি কটকে রেখে দিই, কট স্কোয়ার এ ইকুয়াল এ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস হচ্ছে 1, প্লাস 1 ছিল, এটাকে ডান দিকে পার করে দিলাম, কি হলো -1 হয়ে গেল। এখন দেখো আমরা যদি এখান থেকে লসাগু নিই, আমাদের যেটা ছিল যে কট স্কোয়ার এ এটা থাকলো ইকুয়াল, আমরা যদি লসাগু নিই এখানে লসাগু পাচ্ছি কি বি স্কোয়ার, দেখো বি স্কোয়ারটা লসাগু পেলাম, তাহলে যেটা লসাগু সেটাই এখানে হরে আছে না, তাহলে শুধু লবটা বসে যাবে না, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমরা পেলাম। এখন আমাদের কিন্তু মান বের করতে হবে কার, tan এর। তাহলে আমরা যদি কটকে যদি tan এ কনভার্ট করি, আমরা কি বলতে পারি না যে 1 বাই tan স্কোয়ার এ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার, এটা কি বলা যায় না। কট স্কোয়ারকে আমরা ভেঙে নিলাম 1 বাই tan স্কোয়ারে। এখন যদি তুমি বিপরীতকরণ করো, উভয় পক্ষে বিপরীতকরণ করো, তাহলে দেখো তো tan স্কোয়ার এ ইকুয়াল
বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে না? আমরা এখানে কি করলাম বলো তো? আমরা এখানে কিন্তু বিপরীতকরণ করলাম। কি করলাম? বিপরীতকরণ করে। ওকে, আমরা এখানে কি করেছি? বিপরীতকরণ করেছি। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এখন দেখো, আমাদের যেহেতু মান বের করতে হবে কার? tan এর, তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি না যে tan a ইকুয়াল, দেখো যখনই তুমি স্কোয়ারকে তুমি ডান দিকে পার করবা তখনই কিন্তু এর সাথে প্লাস মাইনাস এবং রুট ওভার পাওয়া যাবে। ওকে, তাহলে রুট ওভার বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমাদের প্রশ্ন ছিল কি, দেখো রুটটাকে উঠাই দেওয়া হয়েছিল না? তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি না যে অতএব tan a ইকুয়াল প্লাস মাইনাস বি, দেখো এখানে কি করলাম, স্কোয়ার আর রুট ওভার কেটে গেল, বাট এখানে কিন্তু স্কোয়ার আর রুট ওভার কাটবে না, এখানে থেকেই যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা এখানে লিখতে পারি কি প্রুভড। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমাদের দেখো পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 3 নম্বর প্রশ্ন, tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল যদি x হয় তাহলে আমাদের দেখাইতে হবে sin থিটা ইকুয়াল এটা x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 1। তাহলে এখন আমরা এটা সলভ করি। তা আমাদের যেটা দেয়া ছিল এটা থেকে আমরা কিন্তু সলভ করব। এটাই মনে করো আমাদের দেয়া ছিল, তাই না? তাহলে এখানে দেখো tan কে যদি আমরা ভেঙে নিই তাহলে এখান থেকে আমরা বলতে পারি sin থিটা বাই cos থিটা প্লাস sec থিটা মানে 1 বাই cos থিটা ইকুয়াল হচ্ছে x। এটা এখানে থাকলো। এবার লক্ষ্য রাখো, আমরা এখান থেকে কি করতে পারি? লসাগু নিতে পারি। আমরা যদি cos থিটাটা লসাগু নিই তাহলে এখান থেকে বলা যায় sin থিটা প্লাস 1 ইকুয়াল হচ্ছে x। এখানে আমরা বলতে পারলাম। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, এখানে sin থিটার মান বের করতে হবে, আবার এখানে দেখো স্কোয়ার আছে, x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 1 আছে, তাই না? তো এখানে আমরা কি করতে পারি? আমরা এটাকে উভয় পক্ষকে বর্গ করে দিই, কারণ x স্কোয়ার নিয়ে আসতে হবে। তাহলে আমরা যদি উভয় পক্ষকে বর্গ করে দিই তাহলে এখান থেকে দেখো আমরা এখান থেকে বলতে পারি sin থিটা প্লাস 1 তার সাথে স্কোয়ার, আর এখানে হচ্ছে cos স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে x স্কোয়ার। আমরা উভয় পক্ষকে বর্গ করে দিলাম। ওকে, এবার দেখো আমরা এখান থেকে বলতে পারি যে 1 প্লাস sin থিটা তার সাথে স্কোয়ার, এটাকে আমরা একটু সাজায় লিখলাম। cos স্কোয়ার থিটা এর পরিবর্তে কি বলা যায় না 1 মাইনাস sin স্কোয়ার থিটা? এটা আমরা ডিরেক্ট কি করলাম? সূত্র বসাই দিলাম। আমরা কিন্তু সবাই জানি এটা cos স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস sin স্কোয়ার থিটা ইকুয়াল এখানে x স্কোয়ার, এটা থাকলো। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য রাখো, নিচে দেখো তো এটা কি একটা ফর্মুলা হয়ে যাচ্ছে না, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার? তাহলে আমরা যদি এখান থেকে বলি দেখো 1 প্লাস সাইন থিটা এটা স্কোয়ার ছিল, মানে এটা দুইটা আমরা আলাদা আলাদা করে লিখে নিলাম। 1 প্লাস সাইন থিটা স্কোয়ার ছিল, এই জন্য আমরা দুইটা লিখলাম। এবার দেখো এটাকে কি আমরা এরকম বলতে পারি না 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল হচ্ছে কি x স্কোয়ার। এখানে আমরা এটা লিখে নিলাম। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, এই জায়গাতে দেখো তো এই যে প্লাস প্লাস এটা আমরা কেটে দিতে পারলাম না? তাহলে আমরা যদি কেটে দিই তাহলে আমাদের কি থাকে দেখো, এখানে আমাদের থাকলো 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল হচ্ছে x স্কোয়ার। আমাদের মান বের করতে হবে কার? সাইন থিটার মান বের করতে হবে। এখন তুমি একটা জিনিস লক্ষ্য রাখো, আমরা যদি এখানে 1 প্লাস সাইন থিটা এটা রাখলাম, এইটাকে যদি এদিকে গুণ করে দিই তাহলে x স্কোয়ার মাইনাস x স্কোয়ার সাইন থিটা, এটা হয় না বলো তো? আমরা x স্কোয়ার এটার সাথে এদিকে পাঠিয়ে কি করলাম? গুণ করে দিলাম। এখন লক্ষ্য রাখো, এখন আমরা কি করতে পারি? আমরা যদি সাইন থিটাগুলোকে একদিকে নিয়ে নিই, দেখো সাইন থিটা প্লাস x স্কোয়ার সাইন থিটা, সাইন থিটাগুলোকে একদিকে নিলাম, x স্কোয়ার মাইনাস 1, কি বুঝতেছ? আমরা দেখো এটা মাইনাস ছিল, এদিকে পার করে দিলাম তখন প্লাস হয়ে গেল, আর এখানে প্লাস ছিল ডান দিকে পার করে দিলে কি হবে? মাইনাস হয়ে যাবে। কি কনসেপ্ট ক্লিয়ার? এখন দেখো তো এই দুইটা থেকে আমরা কি সাইন থিটাটা কমন নিতে পারি না? তাহলে সাইন থিটা যদি এখানে কমন নিই তাহলে এখানে কি থাকে দেখো তো, এখানে আমরা যদি সাইন থিটা কমন নিই, সাইন থিটা যদি কমন নিই তাহলে আমাদের এই জায়গায় কি থাকে দেখো, এখানে থাকে 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত? এক্স স্কোয়ার মাইনাস 1। কি বুঝতেছো ব্যাপারটা? এই দুইটা থেকে আমরা সাইন থিটা কি করলাম? কমন নিলাম। তাহলে এখানে থাকলো 1 আর এখানে থাকলো এক্স স্কোয়ার।
এখন এটাকে যদি আমরা ডান দিকে পার করে দিই তাহলে দেখো তো সাইন থেটা ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। দেখো তো এটা হয়ে যাচ্ছে না? আমাদের প্রমাণ কি ছিল? এটাই ছিল না? সাইন থেটা ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এটাই আমাদের প্রমাণ। আমাদের যেহেতু দেখাতে বলেছে আমরা এখানে লিখে দিব শুড। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নতে। দেখো প্রশ্ন নম্বর 4, আর ইকুয়াল ট্যান আলফা প্লাস সেক আলফা। এবার আমাদের বলেছে যদি আর ইকুয়াল রুট ওভার 3, আর এর মান কত? রুট ওভার 3, এবং একটা কন্ডিশন দিয়ে দিয়েছে 0 চাইতে বড় হবে, আলফার মান 2π এর চাইতে ছোট হবে, তবে আলফা এর মান নির্ণয় করো। কি বুঝতেছো ব্যাপার? অর্থাৎ আমাদের এখানে কোণের মান যেটা সেটা কিন্তু বের করতে হবে। ওকে, তাহলে এখন একটা জিনিস আমরা লক্ষ্য রাখি, আর ইকুয়াল যেহেতু এটা দেওয়া আছে এই জায়গা থেকে আমরা সলভ করি। দেখো আমাদের দেওয়া ছিল, দেওয়া আছে আর ইকুয়াল হচ্ছে রুট ওভার 3, তাহলে আমরা আর এর মানটা বসাই দিই। আর এর মান কি ছিল? দেখো ট্যান আলফা প্লাস সেক আলফা ইকুয়াল হচ্ছে রুট ওভার 3। এখানে এইদিকে পার করি, ট্যান আলফা মাইনাস রুট ওভার 3 ইকুয়াল মাইনাস সেক আলফা। আমরা এটাই কাজ করলাম, তাহলে একটু সহজে বের হবে। দেখো ট্যান আলফা প্লাস রুট ওভার 3 কে বাম পাশে পার করলাম, এটাকে আমরা ডান দিকে পার করে দিলাম। এখন আমরা উভয় পক্ষকে বর্গ করে দিব। আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab, দেখো 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল সেক স্কোয়ার আলফা। আমরা কি করলাম? উভয় পক্ষকে বর্গ করে, কি বুঝতেছ? আমরা উভয় পক্ষকে বর্গ করে দিলাম। a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বুঝতেছ? আর এখানে দেখো এটাকে যখন বর্গ করলাম আমরা জানি মাইনাসকে বর্গ করলে মাইনাসটা কি হয়? প্লাস হয়ে যায়, তাহলে এটা সেক স্কোয়ার আলফা থেকে গেল। ওকে, এবার দেখো এখান থেকে আমরা বলতে পারি যে ট্যান স্কোয়ার আলফা মাইনাস 2 রুট ওভার 3 ট্যান আলফা প্লাস হচ্ছে 3। আর এই জায়গায় একটা জিনিস লক্ষ্য রাখো তো, সেক স্কোয়ার আলফা এটাকে যদি আমরা ট্যানের ফর্মুলা বানাই, আমরা জানি সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইকুয়াল 1, তাহলে এখানে কি হচ্ছে? 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা, ট্যান স্কোয়ার আলফা। এখন আমাদের টার্গেট যেহেতু আলফার মান বের করা, সবগুলোকে আমরা একদিকে নিয়ে চলে আসি। তাহলে আমরা যদি সবগুলোকে একদিকে নিয়ে আসি তাহলে একটা জিনিস লক্ষ্য রাখো, এখান থেকে কি কি পাওয়া যায়? ট্যান স্কোয়ার আলফা, এই ট্যান স্কোয়ার আলফা কি হয়? কেটে যায় না? তাহলে দেখো তো আমি যদি এখান থেকে বলি যে মাইনাস 2 রুট ওভার 3 ট্যান আলফা ইকুয়াল 1 মাইনাস 3, এটা আমরা পাচ্ছি না? এখন এই জায়গায় আমরা কি পাচ্ছি? দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি একটু খেয়াল করো। আমরা এখান থেকে কি পাচ্ছি একটু খেয়াল করো। আমরা এখান থেকে পাচ্ছি বা মাইনাস 2 রুট ওভার 3 ট্যান আলফা ইকুয়াল হচ্ছে মাইনাস 2, এটা আমরা পেলাম, তাই না? এবার দেখো তো এখানে যদি আমরা বলি ট্যান আলফা তাহলে কত হচ্ছে? দেখো তো এই পুরো মানটা এদিকে ভাগ হয়ে যাচ্ছে না? তাহলে কেটে গিয়ে কি থাকলো? 1 বাই রুট ওভার 3, এটা থাকছে না? ওকে, এখন এখান থেকে আমাদের কিন্তু আলফা এর মানটা বের করতে হবে। কার মান বের করতে হবে? আলফা এর মান বের করতে হবে। ওকে, তো এখন একটা জিনিস খেয়াল করো, যখন তোমাকে আলফার মান বের করতে বলবে একটা জিনিস খেয়াল করবা, এখানে ট্যান আলফা এর মানটা কি পেলাম? পজিটিভ মান পেলাম, তাই না? ট্যান আলফার মান পজিটিভ কয়টা চতুর্ভাগে হবে বলো তো? ট্যান আলফার মান পজিটিভ 2টা চতুর্ভাগ। আমরা জানি এটা প্রথম চতুর্ভাগ হবে আর তৃতীয়। এখানে আমাদের যে কন্ডিশনটা দেয়া আছে, এখানে যে কন্ডিশনটা দেয়া আছে দেখো এটা কি? আমাদের 4টি চতুর্ভাগেই কন্ডিশন অ্যাপ্লাই হচ্ছে না? 4টিতেই হচ্ছে যে আলফার মান 0 চাইতে বড় হবে, 2π এর চাইতে ছোট, 4টিতেই। কিন্তু তুমি এখানে ট্যান আলফার মান পেয়েছো পজিটিভ, এই জন্য কয়টাতে বের করবা? 2টাতে। একটা হচ্ছে প্রথম আর একটা হচ্ছে কি তৃতীয়। কি বুঝতেছো ব্যাপার? একটা হচ্ছে প্রথম আর একটা হচ্ছে তৃতীয়। এখান থেকে আমরা বলতে পারি যে ট্যান আলফা এর মান পজিটিভ। ওকে, দেখো আমরা এখান থেকে বলতে পারি যে
ট্যান আলফা এর মান পজিটিভ, এর জন্য আলফা এর মান প্রথম ও তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। কি বুঝতেছ ব্যাপার? কোন কোন চতুর্ভাগে? প্রথম ও তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে প্রথম চতুর্ভাগে বের করার জন্য আমরা সর্বপ্রথম কি করব? মূল মানটাই আগে বের করে নিব। দেখো, এখন আমরা যদি মূল মানটা বের করি, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে আগে মূল মানটা বের করবা। তাহলে এখন দেখো, ট্যান আলফা ইকুয়াল হচ্ছে 1/√3, তাহলে বা ট্যান আলফা ইকুয়াল ট্যান 1/√3 কত ডিগ্রি মান? 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে π/6। তাহলে অতএব আলফা ইকুয়াল π/6, এটা আমরা মান পেলাম। এবার যদি আমরা তৃতীয় চতুর্ভাগে বের করি, এবার তৃতীয় চতুর্ভাগে থেটা ইকুয়াল, যখন তুমি তৃতীয় চতুর্ভাগে বের করবা, জাস্ট এখানে একটা কন্ডিশন, একটা ছকটা মনে রাখবা। দেখো, একটা ছক তোমাদের শেখাই, খেয়াল করবা একটা ছক। দেখো এখানে খেয়াল করো, এই যে চারটা চতুর্ভাগে যখন মান বের করতে চাও বা বের করবা, প্রথম চতুর্ভাগে থেটার যেটা মূল মান সেটাই কিন্তু উত্তর। এটাকে আমরা ধরে নিলাম পি, অর্থাৎ এই যেখানে মূল মান π/6 আছে না, এটা এখন আমাদের কাছে পি। যখন তুমি দ্বিতীয় চতুর্ভাগে বের করবা, তখন থেটা হচ্ছে π-পি। সূত্রগুলো মনে রাখবা। যখন তুমি তৃতীয় চতুর্ভাগে বের করবা, তখন থেটার মান হচ্ছে π+পি। যখন তুমি চতুর্থ চতুর্ভাগে বের করবা, তখন সূত্র হচ্ছে 2π-পি। জাস্ট এই কন্ডিশনটা তুমি মনে রাখবা। এই কন্ডিশনটা যদি মনে রাখতে পারো, এই সূত্রটা যদি মনে রাখতে পারো, তাহলে এই অঙ্কগুলো খুব সহজে কিন্তু বের হয়ে যাবে। তাহলে আমাদের দেখো, তৃতীয় চতুর্ভাগে মান বের করতে হবে না? তাহলে তৃতীয় চতুর্ভাগের সূত্র কি ছিল? π+পি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি π+পি। পি কোনটা? মূল মান কোনটা? প্রথম চতুর্ভাগে। তাহলে প্রথম চতুর্ভাগ কত? π/6। তাহলে আমরা এখান থেকে বলতে পারি π/6। এখন একটা জিনিস দেখো, তাহলে এখান থেকে আমরা লসাগু নিয়ে কত পাচ্ছি? 6π প্লাস হচ্ছে পাই। তাহলে এখান থেকে বলা যায় 7π/6। কত পেলাম? 7π/6। ওকে, এখন কথা হচ্ছে, দেখো কন্ডিশন অনুসারে আমরা কিন্তু দুইটাই মান বের করে নিলাম, একটা প্রথম চতুর্ভাগে আর একটা তৃতীয় চতুর্ভাগে। এখন কথা হচ্ছে, এই দুইটা কি আমাদের উত্তর? বলো, এই দুইটা কি আমাদের উত্তর? এখানে একটু ঝামেলা আছে। ঝামেলা কি? তুমি যে মানগুলো পাবা, এই মানগুলো শুদ্ধি পরীক্ষা করতে হবে। শুদ্ধি পরীক্ষা কি? এই যে আলফার মান দুইটা পেয়েছো না, আলফার মান, এই দুইটা মানকে তুমি এখানে বসাবা, ট্যান আলফা প্লাস সেক আলফা। এখান থেকে দেখবা যে √3 হচ্ছে কিনা। যদি দুইটার জন্যই হয়, তাহলে দুইটাই উত্তর। যদি না হয়, তাহলে যেগুলো হবে না সেগুলো কি করতে হবে? বাদ দিতে হবে। কি ব্যাপারটা কি বুঝতেছো? তো তুমি যদি এই দুইটা মানের মধ্য থেকে, যখন তুমি এই দুইটা মানকে এখানে বসাবা, তখন কিন্তু দেখবা যে কোনটা গ্রহণযোগ্য হচ্ছে, কোনটা হচ্ছে না। তো এখান থেকে আমরা বলতে পারি যে কিন্তু থেটা ইকুয়াল 7π/6 এটি গ্রহণযোগ্য হচ্ছে না, গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? কারণ তুমি যখন এই মানটা ওখানে বসাবা, তখন ফলাফল √3 হবে না, ফলাফলটা √3 হবে না। কি কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অতএব 0 আলফা 2π সত্ত্বে আলফা ইকুয়াল হচ্ছে π/6। এ হচ্ছে আমাদের উত্তর। কি কনসেপ্ট ক্লিয়ার? কি বুঝতেছো ব্যাপার? কনসেপ্ট ক্লিয়ার তো, তাই না? এবার দেখো আমাদের প্রশ্ন নম্বর 5, এখানে কি আছে? m ইকুয়াল সাইন থেটা।
এবং n ইকুয়াল কস থিটা, যদি 2/n² প্লাস m²/n² ইকুয়াল 3 এবং 0 চাইতে বড় 2π এর চাইতে ছোট, তবে থিটা এর মান কত এটা আমাদের বের করতে বলেছে। ওকে, তাহলে আমাদের যে m আর n এর মানটা দেওয়া আছে, এই মানটা আমরা এখানে বসাই দেখি আমাদের কি আসছে। এখান থেকে তখন আমাদের থিটার মানটা বের করতে হবে। তাহলে খেয়াল করো, আমাদের যেটা দেওয়া ছিল, আমরা যদি মানটা বসাই দিই, দেওয়া আছে, তাহলে এখানে হচ্ছে 2/n², n এর মান বসাই দিই cos² থিটা। এরপরে দেখো প্লাস m², তাহলে m হচ্ছে sin² থিটা ডিভাইডেড বাই cos² থিটা ইকুয়াল হচ্ছে কত 3। ওকে, আমরা এখান থেকে বলতে পারি 1/cos মানে হচ্ছে sec² থিটা প্লাস sin²/cos² মানে কি আমরা জানি tan² থিটা ইকুয়াল হচ্ছে 3। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এখান থেকে এটাকে ট্যানে কনভার্ট করতে পারি না? sec² থিটাকে ট্যানে কনভার্ট করা যায়, আমরা কনভার্ট করে দিই। তাহলে দেখো 1 - tan² থিটা, ওকে, 1 প্লাস sec² থিটা ইকুয়াল 1 প্লাস tan² থিটা প্লাস হচ্ছে tan² থিটা ইকুয়াল হচ্ছে কত 3। আমরা যদি এখন 2 দিয়ে গুণ করে দিই, তাহলে দেখো 2 + 2 tan² থিটা প্লাস হচ্ছে tan² থিটা ইকুয়াল হচ্ছে 3। আমরা এখান থেকে বলতে পারি 3 tan² থিটা ইকুয়াল হচ্ছে 1। এখানে দেখো +2, এই দিকে গিয়ে কি হলো -2, তাহলে 1 হয়ে যাচ্ছে না? এখন আমরা যদি এখান থেকে বলি যে আমরা যদি এখান থেকে tan² থিটা ইকুয়াল হচ্ছে কত 1/3, অতএব tan থিটা ইকুয়াল ±1/√3। এখান থেকে দেখো tan থিটার মান আমরা কয়টা মান পেলাম বলো তো? 2টা, প্লাসের মান আবার মাইনাসের মান। tan থিটার মান প্লাস দিয়ে যখন তুমি বের করবা তখন 2টা চতুর্ভাগ পাবা, মাইনাস দিয়ে যখন বের করবা তখন 2টা চতুর্ভাগ পাবা। তাহলে এখানে 4টা চতুর্ভাগে আমি মান কিন্তু বের করতে পারবো। কি কনসেপ্ট ক্লিয়ার? দেখো tan থিটা প্লাস দিয়ে 2টা চতুর্ভাগ, tan থিটা মাইনাস মান দিয়ে 2টা চতুর্ভাগ। তাহলে এই কন্ডিশনে আমি 4টা চতুর্ভাগে বের করতে পারতেছি, বাট আমাদের প্রশ্নতে কোন কন্ডিশন দেওয়া আছে এটা তোমাকে আগে দেখতে হবে। প্রশ্নতে দেওয়া আছে দেখো যে 0 চাইতে বড় হবে 2π এর চাইতে ছোট, মানে এখানেও তোমাকে প্রশ্নতে দেওয়া আছে তুমি 4টা চতুর্ভাগেই মান বের করতে পারবা। তাহলে এখান থেকে আমরা 4টা চতুর্ভাগে মান বের করব। এখন 4টা চতুর্ভাগে মান বের করতে হলে তোমাকে সর্বপ্রথম কি করতে হবে? এর আগে একটা প্রশ্নতে আমি দেখাই দিলাম, প্রথমে আগে মূল যেটা মান সেটা বের করতে হবে। মানে কার মান বের করতে হবে? পি এর মানটা তোমাকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে মূল মানটা বের করি। তাহলে খেয়াল করো, আমরা এখানে বলতে পারি যে মূল মান বলতে প্রথম চতুর্ভাগে যে হচ্ছে tan থিটা ইকুয়াল হচ্ছে 1/√3 বা থিটা, এখান থেকে আমরা বলতে পারি tan থিটা ইকুয়াল হচ্ছে tan 1/√3 মানে হচ্ছে π/6। তাহলে অতএব থিটা ইকুয়াল হচ্ছে π/6, এটা আমরা পেলাম। ওকে, এবার যেহেতু এখানে তুমি 4টা চতুর্ভাগে বের করতে পারছো, তাহলে আমরা বলতে পারি এটা প্রথম চতুর্ভাগ হয়ে গেল। এবার দ্বিতীয় চতুর্ভাগে যদি আমরা থিটার মান বের করি, তাহলে আমি কিন্তু বলে দিয়েছিলাম সূত্র যে এই মানটাকে আমরা পুরো এই মানটাকে ধরে নিব আমরা কি পি, এটাকে ধরে নিব আমরা পি। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে থিটার মান বের করার সূত্র কি ছিল? পাই প্লাস হচ্ছে পি। তাহলে এখন যদি তুমি মান বসাই দাও যে পাই প্লাস হচ্ছে π/6, তাহলে কত হচ্ছে বলো তো? 7π/6। এবার দেখো যদি তুমি তৃতীয় চতুর্ভাগে মান বের করো, তৃতীয় চতুর্ভাগে যদি তুমি এখন থিটার মান বের করো, তাহলে তৃতীয় চতুর্ভাগের থিটার জন্য আমাদের কন্ডিশনটা কি ছিল? তৃতীয় চতুর্ভাগে পাই মাইনাস পি, তাহলে মাইনাস বলতে π/6, তাহলে আমরা এখানে কত পাচ্ছি দেখো তো? 5π/6। তাহলে আমরা তৃতীয় চতুর্ভাগ মানটা বের করে নিলাম। এবার দেখো চতুর্থ চতুর্ভাগে যদি আমি চতুর্থ চতুর্ভাগে বের করি, দেখো চতুর্থ চতুর্ভাগে থিটা ইকুয়াল, তাহলে চতুর্থ চতুর্ভাগের সূত্র কি ছিল? 2π
মাইনাস হচ্ছে পি, তাহলে পি এর মান কত, π/6। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, π/6। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, দেখো তো 11 π/6। এখন কথা হচ্ছে দেখো আমরা কি করব, এখানে আমরা অপশন টেস্ট করব। এই যে চারটা মানকেই আমরা এই জায়গায় বসাবো, অর্থাৎ এখানে এই জায়গায় বসিয়ে আমরা দেখব 3 হচ্ছে কিনা, তাহলে আমরা গ্রহণযোগ্য মানগুলো পেয়ে যাব। তাহলে আমাদের এখানে কিন্তু চারটা মানে কিন্তু কি হবে, গ্রহণযোগ্য হবে, চারটা মানে গ্রহণযোগ্য হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে অতএব 0 চাইতে বড় 2π এর চাইতে ছোট শর্তে থেটা ইকুয়াল একটা π/6, একটা 7π/6, একটা 5π/6, আর একটা হচ্ছে 11 π/6। এই হচ্ছে আমাদের চারটা উত্তর। কি বুঝতেছো ব্যাপার? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো এই টাইপের প্রশ্ন এখন ত্রিকোণমিতিক অনুপাতের যে কোনো মান থাকতে পারে, এমনও হতে পারে যেমন এখানে আমাদের ট্যান দিয়ে আসলো, তোমার এখানে সাইনও আসতে পারে, কজ আসতে পারে, এই মানগুলো চেঞ্জ হইতে পারে। এইরকম টাইপের একটা প্রশ্ন 4 মার্কের জন্য তুমি কিন্তু কমন পাবাই ত্রিকোণমিতি থেকে। সো এই টাইপের প্রশ্নগুলো একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। আমি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তো প্র্যাকটিস করাচ্ছি তোমাদের, বাট এই টাইপের প্রশ্নগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমরা একটু গুরুত্ব সহকারে এই প্রশ্নগুলো সলভ করবা। এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নতে। দেখো পরবর্তী প্রশ্নতে সাইন থেটা ইকুয়াল 5/13 এবং কস থেটা ঋণাত্মক, তাহলে দেখাইতে হবে বাম পক্ষ থেকে ডান পক্ষ, এটা প্রমাণ করতে হবে। ওকে, তাহলে যখন তুমি দেখবা যে একটা ত্রিকোণমিতিক অনুপাতের নির্দিষ্ট একটা মান দেওয়া আছে, তখন ওটাকেই তুমি সমকোণী ত্রিভুজে আগে কনভার্ট করে বাহুর মানগুলো বের করে নিবা। কি বুঝতেছো ব্যাপার? তাহলে দেখো আমরা যদি বলি যে এখানে যেহেতু সাইনের মান দেওয়া আছে, এটা থেটা, এটা এ বি সি, আমরা জানি সাইন সমান কি, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ। তাহলে এখন দেখো লম্ব বাই অতিভুজ এটা যেহেতু আমরা পেলাম, তাহলে এখন আমাদের ভূমি বের করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এবিসি এ বিসি ইকুয়াল ভূমি ইকুয়াল √AC² মাইনাস হচ্ছে AB²। এটা আমরা বলতে পারি যে √AC² মাইনাস AB², এটা আমরা বলতে পারি। তাহলে আমরা যদি এখন মানগুলো বসাই দিই, দেখো √13² মাইনাস 5AB², তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি না যে √169 মাইনাস 25 ইকুয়াল হচ্ছে কত, 12। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বিসি এর মান হচ্ছে 12। দেখো এটা কত পেলাম আমরা, 12 পেয়ে গেলাম। এখন একটা সমকোণী ত্রিভুজের যখনই তুমি তিনটা বাহুর মান পেয়ে যাবা, তুমি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান কিন্তু এখান থেকে বের করতে পারবা। তাহলে এখন দেখো আমাদের যেহেতু বাম পক্ষ থেকে ডান পক্ষ ছিল, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এটাই মনে করো আমাদের হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা ধরে নিলাম। এখন পরের লাইনে দেখো আমরা এখান থেকে কি বলতে পারি না যে ট্যান থেটা এটা থাকলো, এবার দেখো সেক মাইনাস থেটা, এটা কিন্তু আমরা সূত্র জানি, সেক মাইনাস থেটা মানে কি, সেক থেটা, তাহলে এখানে সেক থেটা থাকলো। এবার এখানে দেখো কট থেটা থাকলো, তারপরে দেখো কোসেক মাইনাস থেটা মানে মাইনাস কোসেক থেটা। আমাদের মাইনাসের যে সূত্রগুলো ছিল শুধুমাত্র কজ আর তার বিপরীত এটা হয়ে যাবে পজিটিভ, বাকি চারটাই হচ্ছে নেগেটিভ। সাইন মাইনাস থেটা মানে মাইনাস সাইন থেটা, তাহলে কোসেক মাইনাস থেটা মানে হচ্ছে মাইনাস কোসেক থেটা। এখন এখান থেকে যদি আমরা মানগুলো বসাই নিই, খেয়াল করো, দেখো ট্যান থেটা, ট্যান সমান কি, লম্ব বাই ভূমি। তাহলে এখানে একটা জিনিস দেখো, লম্ব বাই ভূমি এটা বসলো। এখানে একটা জিনিস মাথায় রাখবা, কস থেটার মানটা কিন্তু তোমাকে বলে দিয়েছে যে কস থেটার মানটা কি নিতে হবে, ঋণাত্মক নিতে হবে। আমরা কিন্তু জানি ট্যান সমান কি, সাইন বাই কজ, সাইনের মান যেহেতু পজিটিভ তাহলে কজের মান নেগেটিভ, তাহলে পজিটিভ বাই নেগেটিভ, তাহলে এখানে কি হচ্ছে, নেগেটিভ। কি বুঝতেছো? মানগুলো কিন্তু একটু দেখে শুনে নিতে হবে। এবার এখানে দেখো প্লাস সেক থেটা, সেক থেটা হচ্ছে কি, কজের বিপরীত, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি, তাহলে দেখো 13/12। এখন দেখো কস থেটা যেহেতু নেগেটিভ ছিল, তাহলে সেক থেটার মানটাও কি হবে, নেগেটিভ হবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি,
এটা হচ্ছে মাইনাস। কি বুঝতেছো ব্যাপার? এবার দেখো কট, কট কট হচ্ছে কি কজ বাই সাইন, তাহলে কজ আছে মানে নেগেটিভ, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত -12/5। কি বুঝতেছ? এবার দেখো কোসেক, এখানে কি কজের কোনো সম্পর্ক আছে? নাই, তাহলে সাইনের বিপরীত, মানে সাইন যেহেতু পজিটিভ ছিল তাহলে এখানে পজিটিভ, তাহলে মাইনাস হচ্ছে 13/5। আমরা মানগুলো বসাই দিলাম। এখন আমরা এটাকে সলভ করব, সলভ করে আমরা দেখব আমাদের ডান পক্ষ মিলে কিনা। তাহলে এখান থেকে দেখো আমরা যদি এখান থেকে আমরা যদি লসাগু নিই, লব থেকে লসাগু কত পাচ্ছি 12, তাহলে এখানে দেখো -5 -13, আর এখান থেকে আমরা লসাগু পাচ্ছি কত 5, তাহলে -12 -13। ওকে, এখন খেয়াল করো এখান থেকে আমরা কত পাচ্ছি, এইটা -18/12 ইন্টু যদি করে নিই তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে না, তাহলে 5/5 এখানে কত হচ্ছে দেখো -25। তাহলে এখন আমরা এখান থেকে কাটাকাটি করি, দেখো কাটাকাটি করলে কি হচ্ছে। আমরা এখান থেকে কাটাকাটি করে দেখো এটার সাথে এটা কাটাকাটি করতে পারি, তাহলে -5। এবার যদি আমরা এখান দিয়ে কাটাকাটি করি 6 দিয়ে 2 আর হচ্ছে 3, মাইনাস আর মাইনাস কি হলো কেটে গেল, তাহলে এখানে থাকছে কত দেখো 3/10। এটাই কিন্তু আমাদের কি ছিল রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটাই কিন্তু আমাদের দেখাতে বলেছিল শোড। ওকে, এবার দেখো 7 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে এবিসি ত্রিভুজে a + b + c = π, অর্থাৎ একটা ত্রিভুজের 3টা কোণের যোগফল পাই মানে 180 ডিগ্রি। এটা আমরা সবাই কিন্তু জানি, এটা দেয়া ছিল। এখান থেকে এখন আমাদের বাম পক্ষ থেকে ডান পক্ষটা প্রমাণ করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখন খেয়াল করো আমাদের যেটা দেয়া ছিল আমরা এটা থেকেই প্রমাণটা নিয়ে আসব, যে আমাদের হচ্ছে দেয়া আছে a + b + c = হচ্ছে π। এখন আমরা যেহেতু a + b এখানে দুইটাতে দেখো তো a + b/2 a + b/2 আছে না, তাহলে আমরা a + b এটা রেখে দিই, a + b এটা রাখলাম, এখানে π - c হয়ে গেল। এখন একটা জিনিস দেখো, আমরা যদি উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে বলতে পারি না a + b/2 = π/2 - c/2। আমরা কি করলাম, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে a + b/2 এর পরিবর্তে বলতে পারি π/2 - c/2। তাহলে আমরা কিন্তু এই মানটা এখানে রাখলাম, যে অতএব a + b/2 = হচ্ছে π/2 - c/2, এটা থাকলো। এখন আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষটা নিয়ে আসবো, তাহলে দেখো আমাদের হচ্ছে লেফট হ্যান্ড সাইড এটা। এখন এই জায়গাগুলোতে আমরা মান বসা দিই, তাহলে cos a + b/2, তাহলে এখান থেকে আমরা বলতে পারি cos a + b/2 এর পরিবর্তে π/2 - হচ্ছে c/2 প্লাস, এবার দেখো cot, এখান থেকে বলতে পারি π/2 - c/2, এটা থাকলো। ওকে, এখন এখান থেকে খেয়াল করো আমাদের এখান থেকে আমরা যদি বলি তাহলে এখানে দেখো তো cos π/2 - c/2, এখানে n এর মান কত 1 বিজোড়, তাহলে বিজোড় যদি হয় তাহলে cos কি হবে, cos হবে sin, আর এখানে c/2 প্রথম চতুর্ভাগ এই জন্য পজিটিভ, এটা আমরা জানি তো, তাই না? এবার দেখো এখানে n এর মান 1, তাহলে এইটা হয়ে যাবে কি cot হয়ে যাবে tan c/2, এটা আমরা পেলাম। অর্থাৎ এটা পরিবর্তন হয়ে এটা পেলাম, এটা পরিবর্তন হয়ে এটা পেলাম। এখন আমরা যদি এখান থেকে sin c/2 এটা থাকলো, এটাকে যদি ভেঙে দিই দেখো তো sin/cos, এটা হয়ে যাচ্ছে না? এখন আমরা যদি এই দুইটা থেকে sin c/2 যদি কমন নিই তাহলে দেখো তো এখানে থাকলো কত 1 প্লাস 1/cos c/2, এটা হচ্ছে না? এখন খেয়াল করো তো এই জায়গা থেকে কি আমরা এটা বলতে পারছি না যে sin c/2 আর এখানে হচ্ছে 1 প্লাস দেখো 1/cos মানে হচ্ছে কি sec c/2, এখানে থাকলো, তাই না? এইটাই দেখো আমাদের কিন্তু প্রমাণ করতে বলেছিল 1 প্লাস sec c/2 আর এখানে হচ্ছে ইন্টু sin c/2। দেখো এটাই আমাদের চেয়েছিল প্রমাণ করতে, আমরা এখানে প্রুভ করে দিলাম, বাম পক্ষ আর ডান পক্ষ প্রুভড হয়ে গেল। আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছ। 8 নম্বর প্রশ্নটা সলভ করি। তো এই প্রশ্নটি মূলত খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিভিন্ন বোর্ডে
বিগত বছরগুলোতে এই প্রশ্নটি অনেকবার আসছে, জাস্ট একটু মানগুলো চেঞ্জ হয়ে আসছে। তো আমি এই প্রশ্নটা একসাথে দুইটা প্রমাণ দেখাবো। দেখো, আমাদের প্রমাণ করতে হবে এটা ইকুয়াল হচ্ছে কোসেক থিটা প্লাস কট থিটা, একটা প্রমাণ। আর একটা প্রমাণ হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস থিটা। এখন কথা হচ্ছে, দেখো আমাদের মূল বইতে কিন্তু এই প্রশ্নটা ছিল, বাট এই প্রশ্নটা ডিরেক্ট এটা ছিল না, জাস্ট এই মানটা একটু চেঞ্জ করলে আমাদের বইয়ের প্রশ্ন আসবে, যেটা থেকে কিনা আমাদের প্রশ্ন ছিল কোসেক থিটা প্লাস কট থিটা, এটা প্রমাণ করতে হবে। তো এখন একটা জিনিস খেয়াল করো, আমরা দেওয়া আছে এটা বাম পক্ষ, এটা থেকেই দুইটা প্রমাণ করব। তো এটাকে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড আমরা নিলাম। ওকে, এখন আমাদের টার্গেট যেহেতু কোসেক আর কট, এটা প্রমাণ করতে হবে। তো এখানে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে লব থেকে আর হর থেকে আমরা সাইন থিটা কমন নিয়ে নিতে পারি। তাহলে সাইন থিটা যেহেতু কমন নিব, এখানে কি সাইন থিটা আছে? নাই। তাহলে কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, এটা থাকলো, মাইনাস সাইন থিটা যেহেতু কমন নিয়েছিলাম, এখানে থাকলো 1 প্লাস 1 ডিভাইডেড বাই সাইন থিটা, কারণ যেটা কমন নিয়েছো যদি ওটা না থাকে তাহলে কি হবে, নিচে ভাগ হয়ে যাবে না, নাহলে তো মানে চেঞ্জ হয়ে যাবে, তাই না? দেখো এটা কেটে গেল, এটাই থাকলো, আবার এটার সাথে এটা গুণ করলে সাইন বাই সাইন কেটে গেল, তাহলে কত থাকলো? 1 থাকতেছে না? এবার হর থেকেও যদি আমরা সেম একই কাজ করি, তাহলে এখানে দেখো সাইন থিটা, তাহলে এখানে আমরা পাচ্ছি কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, আর প্লাস হচ্ছে 1 মাইনাস হচ্ছে 1 বাই সাইন থিটা, এটা আমরা পেলাম। তাহলে আমরা কি করলাম, এখানে লব আর হর থেকে সাইন থিটাটা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে সাইন থিটা কেটে গেল, তাহলে সাইন থিটা যদি কেটে যায়, তাহলে এখানে কজ বাই সাইন মানে কি ছিল? কট থিটা। আর 1 বাই সাইন মানে হচ্ছে কি? কোসেক থিটা। আর মাইনাস হচ্ছে 1, এটা থাকলো। এবার এখানে দেখো কজ বাই সাইন মানে হচ্ছে কট থিটা, আর এখানে আমরা পাচ্ছি প্লাস 1, আর মাইনাস হচ্ছে 1 বাই সাইন মানে হচ্ছে কোসেক থিটা। এখন খেয়াল করো, আমাদের মূল বইতে এই প্রশ্নটা ছিল যে কট থিটা প্লাস কোসেক থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই কট থিটা প্লাস 1 মাইনাস কোসেক থিটা, এটা থেকে প্রমাণ করো যে এটা, এই অংশটুকু কিন্তু ছিল। কিন্তু সৃজনশীলে কি করা আছে, জাস্ট একটু মান চেঞ্জ করা আছে, যে তোমার এখানে কি সাইন কস দিয়ে আছে, এটা থেকে আমরা এই ফরম্যাটটা নিয়ে আসলাম। এখন এটা থেকে আমরা প্রথম প্রমাণটা করব। তাহলে এখন এটা থেকে আমরা প্রথম প্রমাণটা কিভাবে করতে পারি? দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এই অংশটা যদি থেকে যায় কট থিটা প্লাস হচ্ছে কোসেক থিটা, এটা থাকলো, মাইনাস 1 এর পরিবর্তে আমরা কি বলতে পারি না, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। আমরা কিন্তু জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এর মান কত বলো তো? এর মান হচ্ছে 1। আমরা এখানে জাস্ট 1 এর পরিবর্তে সূত্র বসাই দিলাম। এটাকে যদি সাজিয়ে লিখি যে কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস হচ্ছে 1, এটা এভাবে থেকে গেল। এখন দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হয়ে যাচ্ছে না? তাহলে আমরা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে যদি ফর্মুলা বসাই দিই এখন, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা এখান থেকে লবে যা ছিল কট থিটা প্লাস হচ্ছে কোসেক থিটা, এটা থাকলো, মাইনাস এই জায়গায় দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এটাকে লিখে দিই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা ফর্মুলা বসাই দিলাম। আর নিচে যা ছিল সেটাকে সাজিয়ে লিখে দাও, কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস হচ্ছে 1, এটা আমরা লিখলাম। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, আমরা এই যে লব থেকে কট থিটা প্লাস কোসেক থিটা, এটা আমরা কমন নিতে পারি না? এটা আমরা কমন নিয়ে নিলাম। এটা যদি কমন নিই, দেখো এই অংশটাকে কমন নিলাম, তাহলে এখানে থাকলো কত? 1 মাইনাস, যেহেতু প্লাসের মানটা কমন নিয়েছি তাহলে এটা থাকতেছে, আর সামনে চিহ্ন মাইনাস, তাহলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে মাইনাস কোসেক থিটা আর প্লাস হচ্ছে কি কট থিটা, আর ডিভাইডেড বাই নিচে যা ছিল দেখো কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস হচ্ছে 1। দেখো তো লবে আর হরে আমরা একটা মিলিত মান পেয়ে গেছি না? বলো তো, পেয়েছি? এই যে দেখো তো, এইটা আর এটা একই মান না? তাহলে এটা কিন্তু কেটে গেল। তাহলে আমাদের থাকছে কি বলো তো? কট থিটা প্লাস হচ্ছে কোসেক থিটা। এই যে খেয়াল করো, এই অংশটুকু কি আমাদের প্রথম প্রমাণ অংশটুকু ছিল না? দেখো তো
এই অংশটুকুই কি আমাদের প্রথম প্রমাণটা না? তাহলে আমরা কিন্তু প্রথম প্রমাণটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। কি বুঝতেছো ব্যাপার? এখন এটা থেকে আমরা নিয়ে আসবো এটা সাইন থেটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস থেটা, এই প্রমাণটা নিয়ে আসবো। তাহলে এটা আমরা এখন কিভাবে নিয়ে আসবো দেখো, কটকে যদি আমরা ভেঙে দিই তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি না, কটকে ভেঙে দিলে থাকে কস থেটা বাই সাইন থেটা, প্লাস কোসেককে ভাঙলে থাকে 1 বাই সাইন থেটা। এটা কিন্তু আমরা পাচ্ছি। কি কনসেপ্ট ক্লিয়ার? এটা কিন্তু আমরা পাচ্ছি। এখন তুমি কি করতে পারো দেখো, এখন যদি তুমি এখান থেকে সাইন থেটাটাকে লসাগু নাও তাহলে থাকে কি কস থেটা প্লাস হচ্ছে 1। এখন আমাদের প্রমাণে কি ছিল দেখো, লবে সাইন আর এখানে 1 মাইনাস কস থেটা। তো এখন লবে সাইন নিয়ে আসতে হলে আমরা যে কাজটা করব, লবকে আর হরকে দেখো, লবকে আর হরকে আমরা 1 মাইনাস কস থেটা দিয়ে গুণ করে দিব। তাহলে এখানে থাকলো সাইন থেটা আর এখানে হচ্ছে 1 মাইনাস কস থেটা। কি বুঝতেছো ব্যাপার? আমরা কি করলাম, এখানে লবকে আর হরকে 1 মাইনাস কস থেটা দিয়ে গুণ করে দিলাম, লবকে আর হরকে 1 মাইনাস কস থেটা দিয়ে গুণ করে দিলাম। এখন তুমি কি লিখতে পারো দেখো, এখানে কি বলা যায় না 1 মাইনাস কজ স্কোয়ার থেটা, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে না? আর এখানে যা ছিল যে এখানে সাইন থেটা আর এখানে 1 মাইনাস কস থেটা এটা থাকলো। এখন দেখো তো 1 মাইনাস কজ স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার থেটা হচ্ছে না? আর এখানে থাকলো কি সাইন থেটা আর এখানে 1 মাইনাস কস থেটা, এটা তুমি পাচ্ছ। এখন এটার সাথে এটা একটা সাইন কেটে যাচ্ছে না? যদি এটার সাথে এটা কাটাকাটি করো তাহলে লবে থাকে কি শুধুমাত্র সাইন থেটা থাকছে না, এখানে শুধুমাত্র সাইন থেটা থাকছে না, এখানে শুধুমাত্র সাইন থেটা থাকছে, আর থাকলো কত 1 মাইনাস কস থেটা। দেখো তো এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল না? আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। আশা করি তোমরা এটা কিন্তু বুঝতে পেরেছো এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে? তাহলে এটা থেকে এটাও আসতে পারে অথবা এটা থেকে এটাও প্রমাণ আসতে পারে পরীক্ষায়। আবার তোমার ডিরেক্ট বলতে পারে যে এই জায়গাটা থেকে, অর্থাৎ আমাদের প্রশ্নতে এটা থেকেও প্রমাণ আসতে পারে, যে প্রমাণ করো যে এটা থেকে এ দুইটা। কি বুঝতেছ? হয় এটা থেকে অথবা এই অংশটা থেকেও আমাদের ডিরেক্ট প্রমাণ বলতে পারে এই দুইটা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, অনেক 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 গুরুত্বপূর্ণ, অনেক অনেক গুরুত্বপূর্ণ। একটু ভালো করে বেশি বেশি করে এটা প্র্যাকটিস করে নিবা। কি বুঝতেছ ব্যাপার? বোর্ড প্রশ্নগুলো মিলাইবা, দেখবা যে এই টাইপের অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসেছে। এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো এ কস থেটা মাইনাস বি সাইন থেটা ইকুয়াল যদি সি হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে এ সাইন থেটা প্লাস বি কস থেটা ইকুয়াল হচ্ছে এটা প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, তাহলে আমরা এখন এটা প্রমাণ করি। আমাদের যেটা দেয়া ছিল এটা থেকে আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা এটাকেই উভয় পক্ষকে বর্গ করে দিই, এ কস থেটা মাইনাস বি সাইন থেটা তার সাথে স্কোয়ার ইকুয়াল হচ্ছে সি স্কোয়ার। আমরা এটাকে উভয় পক্ষকে কি করলাম, বর্গ করে দিলাম। ওকে, এখন দেখো আমরা কি এখানে সূত্র হয়ে যাচ্ছে না, এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা হয়ে যাচ্ছে না? তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এ স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার সাইন স্কোয়ার থেটা ইকুয়াল হচ্ছে সি স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের প্রমাণের একটা জিনিস লক্ষ্য রাখো, সাইন থেটার সাথে আছে এ, কস থেটার সাথে আছে বি, কিন্তু ব্যাপারটা কি হয়েছে দেখো একটু উল্টা হয়ে গেছে না? কজের সাথে আছে এ, সাইনের সাথে আছে বি, তাহলে এটাকে কি করতে হবে, পরিবর্তন করতে হবে। তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব দেখো, কজ স্কোয়ারকে আমরা সাইনে কনভার্ট করে দেব, 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা মাইনাস 2a সাইন থেটা ইন্টু বি কস থেটা। এটা যেহেতু ইন্টু আকার আছে এটাকে সাজিয়ে আমরা লিখতে পারি। এবার এখানে বি স্কোয়ার ছিল, তাহলে সাইন স্কোয়ার থেটা মানে কি 1 মাইনাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল হচ্ছে কত, সি স্কোয়ার। এটা থাকলো। কি বুঝতেছো ব্যাপার? এবার আমরা এটাকে গুণ করে দিই। আমরা যদি এটাকে গুণ করে দিই তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থেটা মাইনাস 2a সাইন থেটা ইন্টু বি কস থেটা প্লাস
বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কজ স্কোয়ার থেটা ইকুয়াল হচ্ছে সি স্কোয়ার। এখন আমরা এ স্কোয়ার বি স্কোয়ারগুলোকে একদিকে রেখে বাকিগুলোকে একদিকে পার করে দেবো। তাহলে আমরা যদি এখানে রেখে দিই, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল, অর্থাৎ এই যেটা প্লাস ছিল ডান দিকে, বাম দিকে পার করলে কি হলো মাইনাস, বাকিগুলোকে আমরা ডান দিকে পার করে দিই। তাহলে এখান থেকে এ স্কোয়ার সাইন স্কোয়ার থেটা প্লাস 2a সাইন থেটা ইন্টু বি কস থেটা প্লাস হচ্ছে বি স্কোয়ার কজ স্কোয়ার থেটা। ওকে, এখন খেয়াল করো এখান থেকে আমরা পাচ্ছি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল, এই পুরোটাই দেখো তো আমাদের ফর্মুলা হয়ে যাচ্ছে না, এই পুরোটাই এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হয়ে যাচ্ছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। এখন স্কোয়ারকে যদি এদিকে পার করো তাহলে কি হবে, প্লাস মাইনাস আর রুট ওভার হয়ে যাবে না, তাহলে দেখো প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ সাইন থেটা প্লাস বি কস থেটা। দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ ছিল যে এ সাইন থেটা প্লাস বি কস থেটা ইকুয়াল হচ্ছে এটা। তাহলে এটা আমরা প্রুভ করে নিলাম, আমরা এখানে রেখে দিলাম, এটা প্রমাণিত মানে হচ্ছে প্রুভড। আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছো। এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে এবং পি প্লাস কিউ ইকুয়াল 2 দেওয়া আছে। তাহলে দেখাইতে হবে পি পাওয়ার এন প্লাস কিউ পাওয়ার এন ইকুয়াল হচ্ছে 2। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে দেখো আমাদের যেটা দেয়া আছে, আমরা দেয়া আছে থেকে এই মানটা বের করব। তাহলে দেওয়া আছে কি দেয়া আছে, দেখো পি প্লাস কিউ ইকুয়াল হচ্ছে 2, এটা দেয়া ছিল। এখন তুমি পি এর মান বসাই দাও, পি হচ্ছে ট্যান থেটা, কিউ এর মান বসাই দাও, কিউ হচ্ছে কট থেটা ইকুয়াল হচ্ছে 2। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি দেখো তো যে এখানে আমরা পাচ্ছি ট্যান মানে হচ্ছে সাইন বাই কজ, তারপরে কট হচ্ছে কজ বাই সাইন ইকুয়াল হচ্ছে 2, এটা আমরা পেলাম, তাই না? এখন এই জায়গাতে দেখো আমি যদি লসাগু নিই সাইন থেটা কস থেটা, এটা লসাগু নিলাম, তাহলে এখানে কস থেটা মিললো, তাহলে সাইন দিয়ে সাইনের সাথে গুণ, তাহলে কি হচ্ছে বলো তো সাইন স্কোয়ার থেটা। এবার দেখো এখানে সাইন থেটা হরে আছে, এটার সাথে মিললো, তাহলে কস দিয়ে কজের সাথে গুণ, তাহলে কজ স্কোয়ার থেটা ইকুয়াল হচ্ছে কত 2, এটা আমরা পাচ্ছি, তাই না? ওকে, তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, এই জায়গা থেকে আমি যদি বলি এটাকে যদি এদিকে পার করে দিই, তাহলে সাইন স্কোয়ার থেটা প্লাস হচ্ছে কজ স্কোয়ার থেটা ইকুয়াল হচ্ছে 2 সাইন থেটা কস থেটা, এটা হচ্ছে না 2 সাইন থেটা কস থেটা। ওকে, তাহলে এখান থেকে দেখো এটাকে যদি এদিকে পার করি যে সাইন স্কোয়ার থেটা মাইনাস 2 সাইন থেটা কস থেটা প্লাস হচ্ছে কজ স্কোয়ার থেটা ইকুয়াল হচ্ছে 0, তাই না? এখান থেকে আমরা বলতে পারি না প্লাসের মানটা এদিকে মাইনাস হয়ে গেল। দেখো এই পুরোটা আমাদের সূত্র হয়ে গেছে না, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা এখান থেকে বলতে পারি না এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। ওকে, তাহলে এখন দেখো স্কোয়ারটাকে এদিকে পার করে দিই, তাহলে সেটা কি হবে বলো তো 0 হয়ে যাবে না? তাহলে কি আমরা বলতে পারি না যে সাইন থেটা মাইনাস কস থেটা ইকুয়াল হচ্ছে 0, বা এখান থেকে দেখো সাইন থেটা ইকুয়াল হচ্ছে কস থেটা, এই কসকে যদি এদিকে পার করে দিই তাহলে দেখো তো সাইন থেটা ডিভাইডেড বাই কস থেটা ইকুয়াল হচ্ছে কত 1, এটা আমরা বলতে পারি। তাহলে সাইন বাই কস মানে কি বলতো, মানে হচ্ছে ট্যান থেটা, তাহলে ট্যান থেটা ইকুয়াল হচ্ছে 1, এটা কিন্তু আমরা বলতে পারি। তো এখান থেকে ট্যান থেটার মান কত পেলাম 1 পেয়ে গেলাম, তাই না? তাহলে এখন খেয়াল করো ট্যান থেটার মান যেহেতু আমরা 1 পেয়ে গেলাম যে ট্যান থেটা ইকুয়াল 1, তাহলে এখন আমরা বাম পক্ষে মানটা যদি বসাই দিই, দেখো তো আমাদের লেফট হ্যান্ড সাইড কি ছিল পি পাওয়ার এন প্লাস কিউ পাওয়ার এন, তাহলে পি হচ্ছে ট্যান থেটা, তার পাওয়ার হচ্ছে এন প্লাস কিউ হচ্ছে কট থেটা তার পাওয়ার হচ্ছে এন। তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি না, দেখো তো ট্যান থেটার মান কত 1 পাওয়ার এন প্লাস কট থেটা, তাহলে কট হচ্ছে কত 1/10
1/10 তার পাওয়ার হচ্ছে n, তাহলে এখানে কি বলতে পারি না 1 পাওয়ার n প্লাস হচ্ছে 1/1 তার পাওয়ার হচ্ছে n, তাহলে এখান থেকে বলা যায় 1 পাওয়ার n প্লাস হচ্ছে 1 পাওয়ার n। দেখো 1 এর পাওয়ার যদি n হয় তাহলে 1 এর পাওয়ার n কোনো কিছুর পাওয়ার n, ঠিক আছে, কোনো কিছুর পাওয়ার n, তাহলে এখানে কত হচ্ছে, এটা হচ্ছে 1 প্লাস 1 পাওয়ার n, এখানেও n এর মান কত, কোনো কিছুর পাওয়ার n মানে হচ্ছে 1, তাহলে 1 প্লাস 1 তাহলে কত হচ্ছে 2। দেখো এটাই আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড। কি বুঝতেছো ব্যাপার না বুঝো নাই বলো? n হচ্ছে n বিলংস টু, দেখো এখানে n কিন্তু স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, 1 এর পাওয়ার তুমি যাই নাও না কেন পজিটিভ মান, সেটার ফলাফল কত হবে 1 হবে, তাহলে এটা হচ্ছে 2। এই হচ্ছে আমাদের প্রমাণ, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার চলে আসো 11 নাম্বার। এখানে আমাদের প্রশ্ন থিটা এর সম্ভাব্য মান আমরা বের করব। এর আগে আমরা জাস্ট এই টাইপের কয়েকটা প্রশ্ন সলভ করে দিয়েছি, এটাকে ভেঙে নিতে পারলেই থিটা এর সম্ভাব্য মান বের হবে। এবং এখানে কন্ডিশন যেটা দেওয়া আছে দেখো 4টা চতুর্ভাগে, 0 এর চাইতে বড় হবে, 2 পাই এর চাইতে ছোট হবে, মানে 4টা চতুর্ভাগে কিন্তু মানটা বের করতে বলেছে। তাহলে আমাদের যেটা দেওয়া ছিল এটা থেকে আমরা বের করব। তাহলে আমরা হচ্ছে 9 sin স্কয়ার থিটা প্লাস 5 ইন্টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 8। আমরা এখানে কি করলাম, সবগুলোকে যখনই দেখবা থিটার মান বের করতে হবে সবগুলোকে একই অনুপাতে নিয়ে আসতে হবে, ত্রিকোণমিতিক অনুপাত একটাই হতে হবে, তাহলে থিটার মানটা বের করা সহজ হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 9 সাইন স্কয়ার থিটা প্লাস 5 মাইনাস 5 সাইন স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 8। দেখো 9 থেকে 5 যদি বাদ দাও তাহলে 4 সাইন স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে কত 3, এটাকে এদিকে পার করে দিলা হয়ে গেল কত 3। ওকে, এখন একটা জিনিস দেখো যে সাইন স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 3/4 বা সাইন থিটা ইকুয়াল প্লাস মাইনাস √3 ডিভাইডেড বাই 2, আমরা √3/2 পেলাম। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, এখানে তুমি যে মানটা পেয়েছো সাইন থিটার মান পজিটিভ এবং নেগেটিভ দুইটাই পাওয়া গেছে না, তাহলে সাইন থিটার মান কয়টা চতুর্ভাগে বের হবে, 4টা চতুর্ভাগে কিন্তু বের হবে। এখন 4টা চতুর্ভাগে বের হবে, তোমার কন্ডিশনও বলেছে কয়টা চতুর্ভাগে বের করতে, 4টা চতুর্ভাগে বের করতে বলেছে। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা মূল মানটা আগে বের করে দেব। তাহলে আমরা যদি এখন মূল মানটা বের করি, দেখো এখান থেকে আমরা বলতে পারি সাইন থিটা ইকুয়াল হচ্ছে √3/2 বা সাইন থিটা ইকুয়াল সাইন √3/2 কত ডিগ্রির মান, 60 ডিগ্রির মান, 60 ডিগ্রি মানে কত π/3। তাহলে আমরা এখান থেকে বলতে পারি অতএব থিটা ইকুয়াল হচ্ছে π/3। এটা আমাদের কার মান, পি এর মান, এটা আমাদের কার মান, পি এর মান, যে সূত্র আমি তোমাদের শেখাই দিলাম, তাই না? এখন এই কন্ডিশন অনুযায়ী যেহেতু 4টা চতুর্ভাগে বের করতে হবে, কারণ সাইনের মান পজিটিভ এটাও 2টা চতুর্ভাগ, সাইনের মান নেগেটিভ এটাও কি হবে 2টা চতুর্ভাগ। তাহলে এটা প্রথম চতুর্ভাগ পেলাম, এবার দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে আমরা যদি দ্বিতীয় চতুর্ভাগে থিটার মান বের করি, দ্বিতীয় চতুর্ভাগে আমাদের সূত্র কি ছিল, পাই মাইনাস, তাই না? দ্বিতীয় চতুর্ভাগে কি ছিল, পাই মাইনাস ছিল না, পাই মাইনাস π/3, তাহলে আমরা কত পাচ্ছি 2π/3। এখন তুমি যদি তৃতীয় চতুর্ভাগে বের করো, তৃতীয় চতুর্ভাগে, তাহলে তৃতীয় চতুর্ভাগে থিটা হচ্ছে কত, পাই প্লাস π/3, তাহলে কত পাচ্ছ 4π/3। এবার চতুর্থ চতুর্ভাগে, তাহলে এখন দেখো তো চতুর্থ চতুর্ভাগে তুমি থিটার মান কত পাচ্ছ, 2π মাইনাস π/3, তাহলে কত হচ্ছে দেখো তো 5π/3। এখন তুমি কি করবা, দেখো যে কন্ডিশন অনুযায়ী আমি কিন্তু কয়টা মান বের করলাম, 4টা। এই যে তুমি থিটার মানগুলো বের করলা, এই থিটার মানগুলো এখানে বসিয়ে দেখবা যার জন্য 8 মিলে সেটা গ্রহণযোগ্য, এখানে 4টাই গ্রহণযোগ্য হবে। বসিয়ে দেখবা, ক্যালকুলেটারে একটু বসাই নিবা, ঠিক আছে, ক্যালকুলেটারে বসাই নিবা, নাহলে দেখবা 4টা বের হচ্ছে কিন্তু উত্তর 4টা আসছে না। এটার কারণ তুমি থিটার মানগুলো এখানে বসিয়ে দেখবা বাম পক্ষ ডান পক্ষ কোনটা সিদ্ধ করছে, সেটা উত্তর। তাহলে এখানে 4টাই গ্রহণযোগ্য, তাহলে আমরা বলতে পারি যে অতএব 0 চাইতে বড় 2π সত্ত্বে থিটা ইকুয়াল, তাহলে আমাদের উত্তর এখানে π/3, তারপরে হচ্ছে 2π/3, তারপরে হচ্ছে 4π/3, তারপরে হচ্ছে কত, তারপরে হচ্ছে 5π/3।
এই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এই যে দেখো, আমি যে তোমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টারের তোমাদের টোটাল 11টি প্রশ্ন সলভ করলাম। এই 11টি প্রশ্ন অর্থাৎ 11টি টাইপ, এই 11টি প্রশ্ন বা 11টি টাইপ যদি তুমি ভালো করে আয়ত্ত নিয়ে আসতে পারো, এখান থেকে একটা সৃজনশীল কিন্তু তুমি কমন পাবা, মাস্ট বি কমন পাবা। ঠিক আছে, এরপরে আমরা কিন্তু সম্ভাবনা চ্যাপ্টার শুরু করব। ওকে, এবার দেখো সম্ভাবনা এই চ্যাপ্টারে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন লেখা আছে। সেটা হচ্ছে কি, দেখো a ইকুয়াল এক্স বিলংস টু এন, অর্থাৎ এ সেটের মান এক্স এর মধ্য থেকে হবে, যেটা এন এর মধ্য থেকে হবে। এন হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, এবং এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে এক্স এর মান 6 থেকে বড় হবে, কত দূর পর্যন্ত যাবে, 36 পর্যন্ত। এবার আমরা প্রথমে এ আগে বের করে নিই। খেয়াল করো, আমরা যদি এখান থেকে এটা বের করি তাহলে এ ইকুয়াল কত কত আসছে দেখো, 6 থেকে বড় 7 থেকে শুরু করে 36 পর্যন্ত। তাহলে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, তারপরে 25। ঠিক আছে, তারপরে দেখো যে 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, এই পর্যন্ত। খেয়াল করো, আমাদের এখানে বলেছিল যে এ সেটের মানটা হবে এন এর মধ্য থেকে, যেখানে কন্ডিশন হচ্ছে এক্স এর মান 6 থেকে বড় হবে আর 36 সমান বা 36 চাইতে ছোট। তাহলে দেখো 7 থেকে শুরু করে 36 পর্যন্ত সবগুলো আমরা লিখে নিলাম। এখানে দেখো বলেছে যে এখানে মোট সংখ্যা, তাহলে মোট সংখ্যা কতটি দেখো তো, যে এখান থেকে মোট সংখ্যা কয়টা হচ্ছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। মোট সংখ্যা হচ্ছে কত, 30টি। ওকে, অর্থাৎ এখান থেকে দেখো 6 থেকে বড় 36, তাহলে 6 থেকে 36 পর্যন্ত, 7 থেকে 36 মানে কয়টা হচ্ছে, 30টি। ওকে, এবার প্রশ্নটার দিকে একটু ভালো করে খেয়াল করো। প্রশ্নটাতে কি বলেছে দেখো, বলেছে যদি সেট এ হতে একটি নম্বর পছন্দ করা হয়, এই যেখানে 30টা নম্বর আছে না, এই 30টা নম্বর থেকে তুমি একটা নম্বর পছন্দ করবা, অর্থাৎ একটি নম্বর নিবা। দেখাও যে নম্বরটি জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা নম্বরটি মৌলিক হওয়ার সম্ভাবনার চেয়ে কম। তাহলে জোড় এবং 5 দ্বারা বিভাজ্য, এই যে 30টা নম্বর আছে, এখানে জোড় এবং 5 দ্বারা বিভাজ্য নম্বর কয়টা, এটা আগে বের করতে হবে। তাহলে আগে দেখো যে নম্বর, এখান থেকে আমরা আগে মানগুলো বের করব। জোড় ও 5 দ্বারা বিভাজ্য, জোড় ও 5 দ্বারা বিভাজ্য নম্বর ইকুয়াল, দেখো তো জোড় হইতে হবে এবং 5 দ্বারা বিভাজ্য হইতে হবে। মোট কয়টা এটা আমরা বের করব। জোড় হইতে হবে, 5 দ্বারা বিভাজ্য হইতে হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 10, 20 আর হচ্ছে 30। তাহলে মোট কয়টা পাচ্ছি, 3টি। কয়টা পাচ্ছি, 3টি। এবং মৌলিক, আগে মৌলিকটাও বের করে নিই। এবার বা আমরা এটাকে যদি সম্ভাবনা নিয়ে নিই যে অতএব প্রবাবিলিটি অফ জোড় ও 5 দ্বারা বিভাজ্য নম্বর। খেয়াল করো, আমরা এখানে পি দিলাম মানে প্রবাবিলিটি, জোড় ও 5 দ্বারা বিভাজ্য নম্বর। তাহলে এখানে দেখো জোড় ও 5 দ্বারা বিভাজ্য নম্বর অনুকূল ফলাফল কয়টা, 3টা। আর মোট ফলাফল অর্থাৎ সমগ্র ফলাফল হচ্ছে কত, 30। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত, 1/10। কত পাচ্ছি, 1/10। এটা আমরা পেলাম 1/10। ওকে, এবার কি বলেছে দেখো, নম্বরটি মৌলিক হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা মৌলিক টোটাল কতটি আছে এটা আমরা আগে বের করি। যে আবার মৌলিক নম্বর
মৌলিক নম্বর। তাহলে এখন দেখো তো এখানে মৌলিক নম্বর কয়টা আছে। মৌলিক নম্বর আমরা আগে মৌলিক নম্বরগুলো বের করি। তাহলে এখানে পাচ্ছি 7 একটা মৌলিক, তারপরে হচ্ছে 11 একটা মৌলিক, 13 একটা মৌলিক, তারপরে 17 একটা মৌলিক, তারপরে এখানে আমরা পাচ্ছি 19 একটা মৌলিক, তারপরে পাচ্ছি 23 এটা একটা মৌলিক, তারপরে আমরা পাচ্ছি এখান থেকে 29 এটা একটা মৌলিক, 30, তারপরে আমরা এখান থেকে পাচ্ছি 31 এটা হচ্ছে একটা মৌলিক, তারপরে আমরা আর পাচ্ছি না। এই কয়টা মৌলিক, তাহলে কয়টা হচ্ছে মৌলিক দেখো তো, 3 6 2 8 ইকুয়াল হচ্ছে কয়টা, 8টি। এটা হচ্ছে অনুকূল ফলাফল। তাহলে আমরা এখন যদি বলি যে এখান থেকে আমরা যদি এখন বলি যে অতএব প্রবাবিলিটি অফ মৌলিক হওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ মৌলিক সংখ্যা, মৌলিক হওয়ার সম্ভাবনা। ওকে, দেখো প্রবাবিলিটি অফ মৌলিক সংখ্যা, মৌলিক হওয়ার সম্ভাবনা বা মৌলিক সংখ্যা এখানে আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ মৌলিক সংখ্যা, ঠিক আছে। প্রবাবিলিটি মানেই তো সম্ভাবনা, তাই না? তাহলে এখানে আমরা মৌলিক হওয়ার সম্ভাবনা না লিখে প্রবাবিলিটি অফ মৌলিক সংখ্যা মানে মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। তাহলে মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত, অনুকূল ফলাফল ছিল 8 ডিভাইডেড বাই মোট ফলাফল কত 30, এটা। তাহলে এখন একটা জিনিস দেখো, 1/10 আর এখানে 30/8/30, আমরা যে এখানে এটা পাচ্ছি, তাহলে এখানে আমাদের বলেছে নম্বরটি মৌলিক হওয়ার সম্ভাবনার চেয়ে কম, অর্থাৎ এটা বড় আর এটা কি ছোট হয়ে যাচ্ছে না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে দেখো যে যেহেতু 1/10 এটার থেকে 8/30 এটা কি হচ্ছে, এটা বড় হয়ে যাচ্ছে না। সেহেতু আমরা বলতে পারি যে অতএব নম্বরটি জোড়, পুরো প্রশ্নটা আমরা বসাই দিব, নম্বরটি জোড় এবং 5 দ্বারা বিভাজ্য সম্ভাবনা নম্বরটি মৌলিক হওয়ার সম্ভাবনার চেয়ে কম, মৌলিক হওয়ার সম্ভাবনার চেয়ে কম। এই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। এটা আমাদের কিন্তু উত্তর। কি বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে দেখো সম্ভাবনার খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা সলভ করলাম। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নতে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো বলেছে 15 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলো থেকে দৈবভাবে একটি সংখ্যা নির্বাচন করা হলো। তাহলে আমরা প্রথমে 15 থেকে সংখ্যাগুলো, অর্থাৎ সবগুলো সংখ্যাকে আগে লিখে নিব 15 থেকে 40 পর্যন্ত। তাহলে 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, তারপরে 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39 আর হচ্ছে 40। ওকে, তাহলে এখানে মোট সংখ্যা দেখো 15 থেকে 40 পর্যন্ত মোট সংখ্যা, তাই না? তাহলে এখানে আমরা 15 থেকে 40 যদি হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি মোট সংখ্যা কয়টা হচ্ছে বলো তো? মোট সংখ্যা হচ্ছে 25টি। তাহলে এখানে মোট সংখ্যা হচ্ছে 26টি। মোট সংখ্যা হচ্ছে কত? 26টি, কারণ 15 নিয়েছি, তাই না? দেখো 26টি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। কি কনসেপ্ট ক্লিয়ার? ওকে, এখন আমাদের যেটা বলেছে দেখো যে এই যে সংখ্যাগুলো তুমি পেয়েছো,
দৈবভাবে একটি মাত্র সংখ্যা নিবা। বলেছে নির্বাচিত সংখ্যাটি 5-এর গুণিতক অথবা বিজোড় হওয়ার সম্ভাবনা। তাহলে 5-এর গুণিতক এবং বিজোড়, অথবা যেহেতু বলেছে মানে দুইটাই নিতে হবে, অথবা বললে দুইটাই নিতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে 5-এর গুণিতক অথবা বিজোড় সংখ্যা, টোটাল কতগুলো এটা আমরা আগে বের করে নিব। এটা অনুকূল ফলাফল। 5-এর গুণিতক অথবা যদি বলে তাহলে দুইটাই নিতে হবে, 5-এর গুণিতকগুলোও নিতে হবে, বিজোড়গুলোও নিতে হবে। যদি এখানে এবং থাকতো তাহলে দুইটা যেটা মিল আছে সেটা নিতে হবে। কি বুঝতেছো? তাহলে 5-এর গুণিতক এবং বিজোড়, তাহলে কি কি হচ্ছে দেখো। 5-এর গুণিতক এবং বিজোড়, তাহলে 15, 17, বিজোড় 19, 20, 21, 5-এর গুণিতক এবং বিজোড় 23, 25, তারপরে 27, তারপরে 29, তারপরে 30, তারপরে 31, তারপরে 33, তারপরে 35, 36 বাদ 37, তারপরে 39 আর হচ্ছে 40, 40। এই তো আমরা পেলাম। টোটাল কতটি দেখো, টোটাল কতটি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, টোটাল হচ্ছে কয়টা? 16টি। এটা হচ্ছে আমাদের অনুকূল ফলাফল, এটা হচ্ছে অনুকূল ফলাফল, আর এটা হচ্ছে আমাদের সমগ্র ফলাফল। এখন আমাদের এটা সম্ভাবনা বের করতে বলেছে, তাহলে আমরা লিখবো যে অতএব প্রবাবিলিটি অফ পি অফ মানে প্রবাবিলিটি 5-এর গুণিতক অথবা বিজোড় সংখ্যা, ওকে। তাহলে কত হচ্ছে দেখো, অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র ফলাফল 26। আমরা এখান থেকে 2 দিয়ে কাটাকাটি করতে পারি, 8 আর এখানে হচ্ছে 13। এই হচ্ছে আমাদের উত্তর। কি বুঝতেছো ব্যাপার? এইটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছো। এবার আমরা 3 নম্বর প্রশ্নতে চলে যাই। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটাকে আমরা যতগুলো পারবো আমরা স্টার দিব, যতগুলো পারবো, কারণ সেম টাইপের প্রশ্ন, মানগুলো শুধু চেঞ্জ হবে, বোর্ডে অনেকবার আসছে। বুঝতেছো ব্যাপার? দেখো বলেছে একটি ব্যাগে 3y সংখ্যক লাল, y + 6 সংখ্যক সবুজ ও 2y + 4 সংখ্যক হলুদ বল আছে। দৈবভাবে একটি বল নেওয়া হলো, বলটি লাল অথবা সবুজ হওয়ার সম্ভাবনা দেওয়া আছে এটা, তাহলে মোট বলের সংখ্যা কত? এটা আমাদের দেয়া আছে। ওকে, তাহলে আমাদের যেটা দেয়া ছিল যে আমরা এখান থেকে বলতে পারি যে দেওয়া আছে লাল বল ইকুয়াল হচ্ছে 3y, তারপরে সবুজ বল ইকুয়াল হচ্ছে কত? 2y প্লাস হচ্ছে 4 বা y + 6 আর হচ্ছে হলুদ বল ইকুয়াল হচ্ছে 2y প্লাস হচ্ছে 4। এখন আমরা যদি এখান থেকে বলি মোট বল, অতএব মোট বল ইকুয়াল, তাহলে দেখো y গুলোকে যোগ করি, এটাকে যোগ করি, তাহলে 3 4 6y প্লাস হচ্ছে 10, এটা আমরা পেলাম মোট বল। কি বুঝতেছ? এখন দেখো আমাদের এখানে বলেছে যে দৈবভাবে একটি বল নেওয়া হবে এবং বলটি লাল অথবা সবুজ, তাহলে আমরা প্রথমে বের করব লাল তারপরে সবুজ। এখন আমরা যদি বলি যে বলটি লাল হওয়ার সম্ভাবনা, তাহলে দেখো লাল হওয়ার সম্ভাবনা যখনই বের করবা আমাদের ফর্মুলা কি? অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র ফলাফল। তাহলে লাল হওয়ার জন্য অনুকূল ফলাফল কত? 3y ডিভাইডেড বাই সমগ্র ফলাফল হচ্ছে 6y প্লাস হচ্ছে 10। এবং এবার দেখো কি বলেছে যে বলটি সবুজ, তাহলে সবুজ হওয়ার সম্ভাবনা ইকুয়াল, তাহলে সবুজের জন্য অনুকূল ফলাফল
ওয়াই প্লাস 6 ডিভাইডেড বাই সমগ্র ফলাফল 6y প্লাস হচ্ছে 10। এবার বলেছে বলটি লাল অথবা সবুজ হওয়ার সম্ভাবনা এটা। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে বলটি লাল অথবা সবুজ, বলটি লাল অথবা সবুজ হওয়ার সম্ভাবনা ইকুয়াল হচ্ছে কত 13/20। তাহলে এখন দেখো বা লাল হওয়ার সম্ভাবনা কত পেয়েছিলাম 3y ডিভাইডেড বাই 6y প্লাস 10। যদি অথবা থাকে তাহলে হবে প্লাস, এখানে মনে রাখবা অথবা থাকলে হবে প্লাস। খেয়াল করো, যদি প্রশ্নতে দেখো অথবা আছে তাহলে হবে প্লাস, কিন্তু বা এবং বা ও যদি থাকে তাহলে হবে গুণ। এটা কিন্তু মাথায় রাখবা, প্রশ্নতে যদি অথবা থাকে তাহলে হবে প্লাস, কিন্তু এবং ও যদি থাকে তাহলে হবে কি গুণ। এটা খেয়াল রাখবা। এবার দেখো সবুজ, তাহলে সবুজ হচ্ছে কত y প্লাস 6 ডিভাইডেড বাই 6y প্লাস 10 ইকুয়াল হচ্ছে 13/20। আমাদেরকে বের করতে বলেছে মোট বলের সংখ্যা, তাহলে এখান থেকে আমরা y এর মানটা বের করব। দেন y এর মান যদি এখানে বসাই দিই তাহলে আমাদের কিন্তু মোট বল বের হয়ে যাবে। কি বুঝতেছ? তাহলে এখন খেয়াল করো, আমরা এখান থেকে যদি লসাগু নিই 6y প্লাস 10, এটা লসাগু নিলাম, তাহলে 3y প্লাস y প্লাস 6 ইকুয়াল হচ্ছে 13/20। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি দেখো তো, এখান থেকে পাচ্ছি 4y প্লাস 6 6y প্লাস 10 ইকুয়াল হচ্ছে 13/20। এখন আমরা যদি এখানে কোনাকুনি গুণ করি, যদি এটাকে কোনাকুনি গুণ করি তাহলে কত হচ্ছে দেখো, তাহলে কোনাকুনি গুণ করলে হচ্ছে 80y প্লাস হচ্ছে এখানে 120 ইকুয়াল 78y প্লাস 130। এবার আমরা যদি এখান থেকে এটাকে বাদ দিয়ে দিই তাহলে 80y মাইনাস 78y ইকুয়াল 1 মাইনাস 120। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো 2y ইকুয়াল হচ্ছে 10 পাচ্ছি না? তাহলে অতএব y ইকুয়াল হচ্ছে কত পাচ্ছি 5। তাহলে y এর মান কত পেলাম 5। এখন আমাদের যেটা বের করতে বলেছিল যে মোট বলের সংখ্যা, তাহলে অতএব মোট বলের সংখ্যা আমরা জাস্ট কি করব y এর জায়গায় এই যে এখানে y এর জায়গায় এই জায়গাটাতে আমরা y এর মানটা বসাই দেব। তাহলে মোট বলের সংখ্যা দেখো 6 ইন্টু 2 প্লাস হচ্ছে 10। তাহলে আমরা এখানে পাচ্ছি 12 প্লাস 10 ইকুয়াল হচ্ছে কত 22। এই হচ্ছে আমাদের উত্তর। কি কনসেপ্ট ক্লিয়ার? 22 মোট বলের সংখ্যা হচ্ছে 22। এই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। জাস্ট এই টাইপেরই প্রশ্ন থাকবে পরীক্ষায়, শুধু এই মানগুলো চেঞ্জ হবে, y এর পরিবর্তে x থাকতে পারে, এখানে এই মানগুলো চেঞ্জ হইতে পারে। কি কনসেপ্ট ক্লিয়ার? অথবা এখানে অথবার পরিবর্তে এই জায়গাটাতে কিন্তু থাকতে পারে, এবং থাকতে পারে। তাহলে কিন্তু বা এবং বা ও যদি থাকে তাহলে গুণ হবে, অথবা থাকলে প্লাস হবে। এটা মনে রাখবা, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো খুব সহজ হয়ে যাবে। এবার চলে যাই আমরা আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো 4 নম্বর প্রশ্ন। এখানে বলা আছে যে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো, নিম্নলিখিত সম্ভাবনাগুলো বের করো। তাহলে প্রথমে একটা ছক্কা আমরা নিক্ষেপ করব। ছক্কা নিক্ষেপ করার পরে আমরা নমুনা ক্ষেত্র বের করব। দেন আমাদের এখানে যে অনুকূল ফলাফলগুলো দেওয়া আছে সেখান থেকে আমাদের সম্ভাবনা বের করতে হবে। তাহলে আমরা যদি সর্বপ্রথম একটা ছক্কা নিক্ষেপ করি, দেখো আমরা যদি একটা ছক্কা নিক্ষেপ করি, মনে করো এখানে আমরা একটা ছক্কা নিক্ষেপ করলাম, তাহলে একটা ছক্কা নিক্ষেপ করলে আমরা টোটাল 6টা মান পাবো, তাই না? একটা ছক্কা যদি নিক্ষেপ করা হয় তাহলে কয়টা মান পাবো আমরা? 6টা মান পাবো না? এখান থেকে মনে করো যে 1, তারপরে হচ্ছে 2,
3 4 5 তারপরে 6 আমরা একটা ছক্কা নিক্ষেপ করলাম। ওকে, তাহলে বলেছে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে অতএব নমুনা ক্ষেত্রগুলো কি কি হচ্ছে দেখো, যে নমুনা ক্ষেত্র স্যাম্পল স্পেস, এটাকে এস দ্বারা আমরা লিখি। তাহলে হচ্ছে 1 2 3 4 5 6, এইটা আমরা পেলাম নমুনা ক্ষেত্র। এবার আমাদের 1 নাম্বার যেটা বের করতে বলেছে 4 আসার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ 4, 4 আসার সম্ভাবনা কত। তাহলে এখন দেখো তো এখানে 4 আছে কয়টা, একটা, তাহলে অনুকূল ফলাফল 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1/6, অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র ফলাফল। কি বুঝতেছ, প্রবাবিলিটি অফ 4 অর্থাৎ 4 আছে কয়টা, একটা, তাহলে অনুকূল ফলাফল 1 আর সমগ্র ফলাফল হচ্ছে সবগুলো 6টা। তারপরে নাম্বার 2 যেটা বলেছে প্রবাবিলিটি অফ বিজোড় সংখ্যা, প্রবাবিলিটি অফ বিজোড় সংখ্যা। দেখো এবার দেখো প্রবাবিলিটি অফ বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যার জন্য অনুকূল ফলাফল, বিজোড় সংখ্যা কয়টা আছে দেখো তো, 1 2 3, তাহলে অনুকূল ফলাফল কত, 3, তাহলে 3/6, 3/6 মানে কত, 1/2। কি বুঝতেছো? এবার দেখো 3 নাম্বার বলেছে প্রবাবিলিটি অফ 4 অথবা 4 এর বেশি, 4 অথবা 4 এর বেশি সংখ্যা। তাহলে অথবা যদি থাকে তাহলে কি করতে হবে, সবগুলোই নিতে হবে, 4ও নিতে হবে, 4 এর চাইতে বেশি সংখ্যাও নিতে হবে। তাহলে এখন দেখো 4 অথবা 4 এর চেয়ে বেশি সংখ্যা, তাহলে 4 একটা আর তার চেয়ে বেশি কয়টা, 2টা, তাহলে মোট অনুকূল ফলাফল কয়টা, 3টা। দেখো 4 অথবা তার চাইতে বেশি কয়টা, 2টা, তাহলে মোট হলো কয়টা, 3টা, তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 3। তাহলে এখানে 3/6 মানে হচ্ছে 1/2। এবার নাম্বার 4 নাম্বার প্রশ্ন যেটা বলেছে 5 এর কম সংখ্যা আসা, তাহলে প্রবাবিলিটি অফ 5 এর কম সংখ্যা, 5 এর কম সংখ্যা। তাহলে 5 এর কম এর জন্য অনুকূল ফলাফল কত, 5 এর চাইতে কম 4টা, তাহলে অনুকূল ফলাফল 4 ডিভাইডেড বাই 6, তাহলে হচ্ছে 2/3। এটা হচ্ছে আমাদের উত্তর। এখানে একটা জিনিস মাথায় রাখবা, সম্ভাবনার সর্বোচ্চ মান কিন্তু 1। এই যে তুমি উত্তরগুলো পাচ্ছ না, অবশ্যই 1 এর চাইতে ছোট পাবা, 1 এর চাইতে ছোট পাবা, এখানে এটা মাথায় রাখবা। ঠিক আছে, এখানে এটা মাথায় রাখবা যে উত্তর যেগুলো পাবা সম্ভাবনার সর্বোচ্চ মান হচ্ছে 1 আর সম্ভাবনার সর্বনিম্ন মান হচ্ছে কত, সর্বনিম্ন মান হচ্ছে 0। দেখো সম্ভাবনার সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান কত, 0, সর্বনিম্ন মান হচ্ছে 0, এটা মাথায় রাখবা। ওকে, তাহলে এখানে যে তুমি ফলাফলগুলো পাবা সেই ফলাফলগুলো অবশ্যই 1 এর চাইতে ছোট হবে, 1 এর চাইতে বড় হবে না। যদি 1 এর চাইতে বড় হয়ে যায় জানবা তুমি ভুল করেছো, এটা উত্তর ঠিক হয় নাই। এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নতে। দেখো একটি থলেতে একই ধরনের 6টি কালো, 5টি লাল, 8টি সাদা মার্বেল আছে। থলে হতে একটি মার্বেল দৈবভাবে নির্বাচন করা হলো, নিম্নলিখিত সম্ভাবনাগুলো বের করো। ওকে, তাহলে আমরা সলিউশনে দেখো মোট বল বা মোট মার্বেল দেখো 6 5 8 ইকুয়াল, তাহলে টোটাল কয়টা আছে, টোটাল আমরা এখান থেকে বলতে পারি টোটাল আছে দেখো 8 আর 6 14 5, তাহলে হচ্ছে কত, 19টি, টোটাল হচ্ছে 19টি আছে। টোটাল আছে কয়টা, 19টা, তাই না, টোটাল আছে কয়টা, 19টা। এবার আমাদের যেটা বের করতে বলেছে এই 19টার মধ্য থেকে তোমাকে একটা মার্বেল দৈবভাবে নিতে হবে। এই মার্বেলগুলো এগুলো হওয়ার সম্ভাবনা কত, তাহলে এখন দেখো প্রবাবিলিটি অফ লাল, তাহলে লালের জন্য অনুকূল ফলাফল, প্রবাবিলিটি অফ লালের জন্য অনুকূল ফলাফল কত, 5, তাহলে 5 ডিভাইডেড বাই 19,
নাম্বার 2 প্রবাবিলিটি অফ কালো, প্রবাবিলিটি অফ কালো। তাহলে এখানে আমরা বলতে পারি কালোর জন্য অনুকূল ফলাফল 6, সমগ্র ফলাফল 19। এবার 3 বলেছে সাদা, তাহলে দেখো প্রবাবিলিটি অফ সাদা, সাদা অর্থাৎ আমরা যে বের করছি আমাদের প্রবাবিলিটি মানে কি জানো, অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র ফলাফল, সমগ্র ফলাফল, বুঝতেছ? অনুকূল ফলাফল তাহলে সাদা কয়টা ছিল, 8টি, আর সমগ্র কয়টা, 19। এবার বলেছে কালো নয়, দেখো কালো নয়, 4 নম্বর প্রশ্ন, প্রবাবিলিটি অফ কালো নয়। যদি এইরকম বলে, যদি 9 বের করতে বলে 1 থেকে হওয়ার সম্ভাবনা মাইনাস, তাহলে 1 মাইনাস কালো হওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ কালো, প্রবাবিলিটি অফ কালো, এটা মাথায় রাখবা। যদি 9 কথাটি থাকে 1 থেকে সেটা মাইনাস, তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ কালো, প্রবাবিলিটি অফ কালো কত, 6/19। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 19 যদি লসাগু নিই 19 মাইনাস 6, তাহলে কত হচ্ছে দেখো তো, যে এখানে আমরা পাচ্ছি 13 ডিভাইডেড বাই 90। কি বুঝতেছো ব্যাপার? এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা এই প্রবলেমটি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আমাদের পরবর্তী প্রশ্নতে চলে যাই। দেখো প্রবাবিলিটি ট্রি এর সাহায্যে 3 বার মুদ্রা নিক্ষেপে সকল সম্ভাব্য ফলাফল লিখতে হবে, অর্থাৎ একটা মুদ্রাকে 3 বার নিক্ষেপ করতে হবে। 3 বার নিক্ষেপ করার পরে যে ফলাফলগুলো আসবে সেগুলো লিখতে হবে, এটা 1 নাম্বার। এরপরে বলেছে এবং নমুনা ক্ষেত্রটি তৈরি করো, তাহলে নমুনা ক্ষেত্র তৈরি করতে হবে। এখান হতে এখানে 3টা প্রশ্ন বের করতে বলেছে, তাহলে আমরা একটা মুদ্রাকে আগে 3 বার নিক্ষেপ করব। ওকে, তাহলে এখানে দেখো আমরা যদি একটা মুদ্রাকে 3 বার নিক্ষেপ করি, মনে করো এটা মুদ্রা ছিল, 3 বার নিক্ষেপ করব। একবার যদি নিক্ষেপ করো প্রথমবারে, তাহলে আসবে হেড আর টেল। আবার যদি তুমি এখান থেকে নিক্ষেপ করো, এটা 2 বার নিক্ষেপ, দ্বিতীয়বারে, তাহলে এখানেও আসবে হেড আর এখানে আসবে টেল, এখান থেকেও আসবে হেড আর এখানে আসবে টেল। ওকে, এবার যদি তুমি তৃতীয়বার নিক্ষেপ করো, তাহলে এখান থেকেও আসবে হেড টেল, এটা তৃতীয়বার নিক্ষেপ, এখান থেকেও আসবে 3টা, সেটা হচ্ছে হেড আর টেল, এখান থেকেও আসবে 3টা, দেখো এখান থেকে নিক্ষেপ করলে 2টা আসবে, একটা হেড আর এখানে হচ্ছে টেল, এখান থেকেও 2টা পাবা তৃতীয়বার নিক্ষেপে, হেড আর হচ্ছে টেল। আমরা এগুলো 3 বার নিক্ষেপ করলাম। একটি মুদ্রাকে তোমাকে প্রথমবার নিক্ষেপ করেছো, দ্বিতীয়বার নিক্ষেপে পেয়েছো, তৃতীয়বার নিক্ষেপে পেয়েছো। এবার আমাদের বলেছে নমুনা ক্ষেত্রটি তৈরি করতে হবে, তাহলে আমরা এখান থেকে নমুনা ক্ষেত্র তৈরি করে নিই। তাহলে আমরা যদি বলি যে অতএব নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র স্যাম্পল স্পেস এস দ্বারা লেখা হয়। তাহলে নমুনা ক্ষেত্র দেখো তুমি এটা কিভাবে তৈরি করবা, এই যে এই দিক থেকে এই দিকে আসবা, অথবা প্রথম থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত চলতেই থাকবে। তাহলে দেখো হেড 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 হেড, আবার দেখো হেড হেড টেল, হেড হেড টেল, আবার এটা থেকে এবার এই পথে যাও, হেড টেল হেড, হেড টেল হেড, হেড টেল টেল, হেড টেল টেল। এবার প্রথমটা দিয়ে হয়ে গেল, এবার এটা দিয়ে আসো, টেল হেড হেড, টেল হেড টেল, টেল হেড টেল। ওকে, এটা দিয়ে এটা, এটা হলো, এটা দিয়ে এটা, এটা হলো, এবার এটা এটা এটা, টেল টেল হেড, টেল টেল হেড, তারপরে দেখো টেল টেল টেল, টেল টেল টেল। ওকে, নমুনা ক্ষেত্র হয়ে গেল। টোটাল নমুনা ক্ষেত্র আমরা বের করলাম। এখন খেয়াল করো নমুনা ক্ষেত্র কয়টি, টোটাল হচ্ছে 8টি, টোটাল কয়টা হচ্ছে 8টা। এবার আমাদের যেগুলো বের করতে বলেছে আমরা সেগুলো বের করব। নাম্বার 1
মুদ্রা তিনটিতে একই ফলাফল আসার সম্ভাবনা। মুদ্রা তিনটিতে একই ফলাফল আসার সম্ভাবনা। তাহলে প্রবাবিলিটি অফ তিনটিতে একই ফলাফল, একই ফলাফল এর জন্য অনুকূল ফলাফল কত? একই ফলাফল বলতে হয় তিনটাই হেড অথবা তিনটাই টেল। তাহলে দেখো একই ফলাফল কয়টা আছে? দুইটা আছে না? এই যে তিনটা হেড আর তিনটা টেল। তাহলে অনুকূল ফলাফল কত? 2, সমগ্র ফলাফল 8। তাহলে উত্তর আসছে কত? 1/4। কি বুঝতেছো ব্যাপার? একই ফলাফল মানে তিনটাই হেড অথবা তিনটাই টেল। তাহলে কয়টা আছে? দুইটা। নাম্বার 2 কি বলেছে দেখো, কমপক্ষে 2টি, প্রবাবিলিটি অফ কমপক্ষে 2টি। কমপক্ষে মানে কি? কমপক্ষে মানে সর্বনিম্ন দুইটা টুটি থাকতেই হবে, দুইটা টি থাকতেই হবে। তার উপরে থাকতে পারে কিন্তু যেগুলো নিচে থাকবে সেগুলো নেওয়া যাবে না। কমপক্ষে 2টি মানে সর্বনিম্ন হলেও দুইটা টি থাকবে, এই মানগুলো নিব। তাহলে দুইটা টি কোথায় কোথায় আছে দেখো, এখানে দুইটা টি আছে 1, এখানে আছে 2, এখানে আছে 3। এটাও তুমি নিতে পারো। কমপক্ষে মানে সর্বনিম্ন দুইটা, এর উপরে থাকতে পারে। তাহলে টোটাল কয়টা হলো? টোটাল হচ্ছে কয়টা দেখো, 1টা 2টা 3টা 4টা। তাহলে কমপক্ষে 2টি এর জন্য অনুকূল ফলাফল 4, সমগ্র ফলাফল কত? 8। তাহলে আমরা কত পাচ্ছি? 1/2। কি বুঝতেছো ব্যাপার? এবার নাম্বার 3, বড় জোর 2টি আসার সম্ভাবনা। ওকে, এবার বড় জোর মানে কি? সর্বোচ্চ। বড় জোর মানে সর্বোচ্চ দুইটা টি থাকবে, এখানে মাথায় রাখবা। বড় জোর মানে কি? সর্বোচ্চ। বড় জোর মানে সর্বোচ্চ দুইটা টি থাকতেই হবে, সর্বোচ্চ দুইটা টি থাকবে। তার নিচেও নিতে পারো, যেগুলো থাকবে না সেগুলো নিতে পারো, কিন্তু সর্বোচ্চ দুইটা টি, এর উপরে যাওয়া যাবে না, কিন্তু নিচের গুলো তুমি নিতে পারবা। তাহলে এখন দেখো অনুকূল ফলাফল কয়টা আছে? সর্বোচ্চ এখানে নাই, তাহলে এটা নিতে পারবা। 1 2 3 4 5 6 7, বাট এটা নিতে পারবা না। তাহলে কত হচ্ছে? অনুকূল ফলাফল 7/8। এ হচ্ছে আমাদের উত্তর। কি কনসেপ্ট ক্লিয়ার? এখন এটার সাথে আরেকটা প্রশ্ন থাকতে পারে, নাম্বার 4, যে দেখাও যে নমুনা ক্ষেত্র 2 পাওয়ার n কে সমর্থন করে। এটাও আমাদের থাকতে পারে। তো দেখো নমুনা ক্ষেত্র কয়টা? 8টা পেলাম না? 2 পাওয়ার n, n এর মান মানে হচ্ছে তুমি একটা মুদ্রাকে জয়বার নিক্ষেপ করবা। তাহলে এখান থেকে দেখো তো 4 নাম্বারের জন্য n ইকুয়াল হচ্ছে কত? 3, কারণ 3 বার নিক্ষেপ। তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি না 2 কিউব ইকুয়াল হচ্ছে কত? 80। তাহলে এখন দেখো তো এটা কি 2 পাওয়ার n কে সমর্থন করলো না? সমর্থন করে, কারণ আমরা কি বলতে পারি না নমুনা ক্ষেত্র কয়টা? 8টা। তাহলে বলতে পারি যে একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করলে যে নমুনা ক্ষেত্র পাওয়া যাবে সেটা 2 পাওয়ার n কে কি করে? সমর্থন করে। আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছো। এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো একজন লোকের ঢাকা হতে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা এবং খুলনা হতে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে। লোকটি খুলনায় বাসে এবং রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে দেখাইতে হবে। ওকে, তাহলে আমরা আগে প্রবাবিলিটি ট্রি একটা তৈরি করি। দেখো যে লোকটি ঢাকা হতে খুলনায় কিসে যাবে? বাসে। তাহলে দেখো লোকটি ঢাকা ছিল, এখন ঢাকা থেকে কোথায় যাবে? খুলনা। একজন লোক ঢাকা হতে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা। তাহলে খেয়াল করো ঢাকা থেকে
যাবে কোথায়? খুলনা। ঢাকা থেকে খুলনা, খুলনা। এখন কথা হচ্ছে, খেয়াল করো, বাসে যাওয়ার সম্ভাবনা দেয়া আছে। বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে কত? 2/5। তাহলে বাসে না যাওয়ার সম্ভাবনা, বাসে নয়, কারণ ঢাকা থেকে লোকটি খুলনা যাবে। এখন কথা হচ্ছে বাসেও যেতে পারে, বাসে নাও যেতে পারে। তাহলে বাসে যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে 2/5, তাহলে বাসে না যাওয়ার সম্ভাবনা কত? 1 - 2/5। তাহলে 1 - 2/5 মানে কত হচ্ছে? 3/5। এটা না যাওয়ার সম্ভাবনা, বাসে না যাওয়ার সম্ভাবনা 3/5। ওকে, লোকটি ঢাকা থেকে হয় বাসে অথবা বাসে নয় অন্য কিছুতে খুলনা চলে আসলো। এখন খুলনা আসার পরে লোকটি আবার চিন্তা ভাবনা করবে, আমি খুলনা থেকে কোথায় যাব? রাজশাহী। তাহলে খুলনা, মনে করো সে বাসে আসলো খুলনা, তাহলে এখান থেকেও সে রাজশাহী যাবে, এখান থেকে সে কি করবে? রাজশাহী যাবে, যে কোনো একটা পথে। এবার মনে করো লোকটি বাসে না গিয়ে অন্য কিছুতে গিয়েছে, খুলনা আসছে, তাহলে এখান থেকে কি রাজশাহী যাবে না? এখান থেকেও সে কি করবে? রাজশাহী যাবে, এখান থেকেও সে রাজশাহী যাবে। ওকে, এখান থেকেও রাজশাহীতে চলে আসলো। এবার খুলনা থেকে রাজশাহী যাওয়ার জন্য সে ট্রেনে যেতে পারে, ট্রেনে নাও যেতে পারে। তাহলে ট্রেনে যাওয়ার সম্ভাবনা, ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/8। তাহলে ট্রেনে নয়, ট্রেনে নয়, 1 - 5/8, তাহলে কত হচ্ছে? 3/8। কি বুঝতেছ? এখন মনে করো লোকটি খুলনায় চলে আসলো, হয় ট্রেনে যাবে না হলে ট্রেনে যাবে না। এবার লোকটি ঢাকা থেকে বাসে নয় অন্য কিছুতে খুলনা আসছে, তাহলে খুলনা থেকে কি রাজশাহী যাবে না? তাহলে এখান থেকেও ট্রেনে যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে 5/8। এবার ট্রেনে নয়, ট্রেনে নয় হচ্ছে কত? 3/8, রাজশাহী আসলো। আমাদের কিন্তু প্রবাবিলিটি ট্রি তৈরি করা হয়ে গেল, এটাই আমাদের কিন্তু প্রবাবিলিটি ট্রি। এবার কি বলেছে দেখো, লোকটি, অতএব লোকটি খুলনায় বাসে এবং রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, না যাওয়ার সম্ভাবনা, সম্ভাবনা। ওকে, এখন দেখো লোকটি খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা কত? 2/5। খুলনায় বাসে, দেখো লোকটি খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা কত? 2/5, এবং যদি থাকে তাহলে গুণ হবে। রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, তাহলে রাজশাহী ট্রেনে নয় হচ্ছে কত? 3/8। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি দেখো তো, আমরা এখান থেকে পাচ্ছি 3/20। এটা আর এটা কাটাকাটি করলে কত থাকে? 4, 3/20। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর। কি, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি ট্রি, আর এটা হচ্ছে আমাদের ফলাফল। কি, কনসেপ্ট ক্লিয়ার? খুব গুরুত্বপূর্ণ টাইপ। দেখো সম্ভাবনার এই টাইপগুলোই মূলত গুরুত্বপূর্ণ। এখান থেকে দেখো ঢাকা থেকে খুলনা আছে, প্রশ্নতে তোমার চট্টগ্রাম হতে পারে, কক্সবাজার হইতে পারে, একসাথে 3টা পথ হইতে পারে, যে ঢাকা থেকে খুলনা, খুলনা থেকে রাজশাহী, রাজশাহী থেকে কক্সবাজার, বা এরকম হতে পারে ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে কক্সবাজার। কি বুঝতেছো ব্যাপারটা? যেটাই আসুক না কেন আমরা প্রবাবিলিটি তৈরি করে আমরা এটা সলভ করতে পারবো। এবার চলে আসি আমরা আমাদের পরবর্তী প্রশ্নতে। দেখো এখানে বলেছে একটি ঝুড়িতে 8টি লাল, 10টি সাদা ও 7টি কালো মার্বেল আছে। দৈবভাবে একটি মার্বেল নেওয়া হলো, সমগ্র ফলাফল নির্ণয় করো। মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা, সাদা হওয়ার সম্ভাবনা। এগুলো আমি করে দিব না, এগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে আগেই, জাস্ট গ নাম্বারটা আমি করে দিব। যদি প্রতিস্থাপন না করে একটি করে পরপর 4টি মার্বেল তুলে নেওয়া হয় তবে সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা কত? ওকে, আমরা সর্বপ্রথম আগে মোট মার্বেল আগে বের করি। মোট মার্বেল,
ইকুয়াল মোট মার্বেল দেখো আগে যোগ করে দাও 8 প্লাস 10 প্লাস 7, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি 18 19 20 25টি, মোট পাচ্ছি কত 25টি। এবার এখানে বলেছে যদি পরপর প্রতিস্থাপন না করে মানে কি, মনে করো এই একটা ঝুড়িতে 10টি মার্বেল আছে, তুমি প্রথমে একটা তুললা, তাহলে তোমার মার্বেল এখন এখান থেকে কমে কয়টা হলো 9টা হয়ে গেল না। এবার এই মার্বেলটা যদি আবার এখানে দাও তাহলে 10টাই থাকলো। যেই মার্বেলটা তুমি একবার তুলে নিবা সেটা আর এখানে গণনায় আসবে না, সেটা হচ্ছে প্রতিস্থাপন না করে, তাহলে মার্বেলটা কি হবে কমতেই থাকবে। এবার তুমি যদি আরেকটা মার্বেল তুলো তাহলে মোট কয়টা হবে 8টা থেকে আর একটা কমে যাবে। কি বুঝতেছো ব্যাপার? তাহলে প্রতিস্থাপন না করে মানে যে মার্বেলটা একবার তুলে নিবা সেটা মোট সংখ্যার মধ্যে পড়বে না, সেটা টোটালটা থেকে কি হবে বাদ হয়ে যাবে। এবার খেয়াল করো বলেছে যদি প্রতিস্থাপন না করে একটি করে পরপর 4টি মার্বেল তুলে নেওয়া হয় তাহলে মার্বেলটি সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে এখন খেয়াল করো যে প্রথমবার একটি মার্বেল তুললে সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে এখন দেখো তো প্রথমবার যদি তুমি একটি মার্বেল তুলো তাহলে সাদা হওয়ার সম্ভাবনা, মোট সাদা ছিল কয়টা 10টা, তাহলে 10/25। এবার যেহেতু প্রতিস্থাপন না করে পরপর কয়টি মার্বেল তুলবো আমরা 4টি, কয়টি মার্বেল তুলবো আমরা 4টি, তাহলে যদি 4টি মার্বেল আমরা তুলি তাহলে দ্বিতীয়বার একটি মার্বেল তুললে সাদা হওয়ার সম্ভাবনা। এখন দেখো প্রতিস্থাপন করবা না মানে একটা তুলে এনেছো মানে একটা বাদ, তাহলে এখানে 9/24, সাদা টোটালটা থেকেও একটা কমে গেল, মোট যে মার্বেল ছিল সেখান থেকেও একটা কমে গেল। এবার তৃতীয়বার একটি মার্বেল তুললে সাদা হওয়ার সম্ভাবনা 8/23। এবার চতুর্থবার একটি মার্বেল তুললে সাদা হওয়ার সম্ভাবনা 7/22। তাহলে 4টি তুলে নিলাম। এখন বলেছে সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা কত, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে অতএব সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা ইকুয়াল 10/25 ইন্টু 9/24 ইন্টু 8/23 ইন্টু 7/22। এখান থেকে তুমি যা ফলাফল পাবা সেটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সো প্রিয় শিক্ষার্থীরা, এই যে তোমাদের গ বিভাগের জন্য 2টি চ্যাপ্টার, যেখানে হচ্ছে ত্রিকোণমিতি এবং সম্ভাবনা, যে টাইপগুলো যে প্রশ্নগুলো আমি তোমাদের সলভ করে দিলাম সেই প্রশ্নগুলো, এই টাইপের প্রশ্নগুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো, এগুলো থেকেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবা।